ওকে, সো আজকে আমাদের হচ্ছে ভেক্টর চ্যাপ্টারে লেকচার 4। আমরা লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3, লেকচার 1 লেকচার 2 তে কতগুলো টপিক পড়েছিলাম এবং লেকচার 3 তে কিছু ম্যাথ করেছিলাম, এবং আজকে লেকচার 4 আজকে আবার নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব, প্লাস আগে লেকচার 2 এর যে তোমার ভেক্টর বিভাজন ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। সো ক্লাস শুরু করার আগে আমাদের সায়েন্স কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। প্রত্যেক দিনের মতোই আমি রানবীর রহমান খান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বুয়েট তোমাদের সাথে আছি। তো তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাদের কাছে করতে পারো, সেটা কমেন্টের মাধ্যমে জানতে পারো, বা তোমাদের ডিভাইস আনমিউট করে আমাদের সাথে তোমার প্রশ্নটি করে আবার ডিভাইসটি মিউট করে রাখতে পারো। আচ্ছা, সো লেকচার 4 শুরু করছি আমি ভেক্টর বিভাজন দিয়ে। সো ভেক্টর বিভাজন তোমার লেকচার 2 তেও পড়ানো হয়েছিল। সো লেকচার 2 তেও যেহেতু ভেক্টর বিভাজন পড়ানো হয়েছিল, অনেকে ভালোভাবে বুঝতে পারো নাই, বা অনেকের কাছে আইডিয়াটা অতটা ক্লিয়ার হয় নাই। সো তাদের জন্য আজকে আবার ভেক্টর বিভাজন থেকে শুরু করছি, যেন আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হয়। যেহেতু আমাদের অলরেডি অনেক আলোচনাতে মোটামুটি প্রায় 15-20 মিনিটের মতো, প্রায় 18 মিনিটের মতো লস হয়ে গেছে, বা আমরা অনেকে পড়ে আসি, তো তার জন্য সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের ক্লাস শার্প 4টার সময় শুরু হয়। তো আমরা 4টার সময় যেহেতু পসিবল না অনলাইন ক্লাস, তো আমরা শার্প 4টা 5-এ ক্লাস শুরু করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তো সবাই আশা করি 4টা 5-এর মধ্যে উপস্থিত থাকবে, এবং আমরা 4টা 5-এর মধ্যে অবশ্যই ক্লাস শুরু করব এখন থেকে। সো কারণ 1.5 ঘন্টার ক্লাসে যদি 20 মিনিট কথা বলতে চলে যায়, তাহলে দেখা যায় পরবর্তীতে ক্লাস করার জন্য সকলের পেশেন্স থাকে না, এবং ক্লাসটা চালানো অনেক কষ্টকর হয়ে যায়। সো আমি তার জন্য তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, তোমরা সবাই টাইমলি জয়েন করবা আমাদের ক্লাসে। সো ভেক্টর বিভাজন বাস্তব প্রমাণ আমি যদি তোমাদের দুইটা কেসের মধ্যে বোঝাতে চাই, এটা হচ্ছে কেস 1 আর এটা হচ্ছে কেস 2। সো কেস 1 এবং কেস 2 তে দুই ক্ষেত্রে ভেক্টর বিভাজন বোঝানোর জন্য আমি ফার্স্টে একটা পাইপ নেব, এখানে একটা পাইপ নেব, এরকম সাইজে একটা পাইপ নেব, এবং কেস 2 তেও আমি এখানে একটা পাইপ নিচ্ছি। সো পাইপ বলতে ধরো আমরা আরএফএল ইউপিভিসি পাইপ বলতে যেমন বুঝি আর কি, হলো বা ফাফা এক ধরনের পাইপ, যার এ মুখ খোলা, এখানেও এ মুখ খোলা, এবং এখানেও এই মুখ খোলা, এবং এখানেও এই মুখ খোলা। এরকম আমি একটা আরএফএল ইউপিভিসি পাইপ নিচ্ছি, বা একটা পাইপ নিচ্ছি আমি, সহজ কথা বলতে একটা পাইপ নিচ্ছি। এবার এই পাইপের মধ্যে আমি একটা বল রাখবো, এখানেও একটা বল রাখবো, এখানে একটি বল রাখবো, এবং এখানেও একটি বল রাখবো। খেয়াল করে দেখো, বলটা আমি এমন ভাবে রেখেছি যে বলের অর্ধেক থাকবে পাইপের মধ্যে, এবং বাকি অর্ধেক থাকবে পাইপের বাইরে, এবং বাকি অর্ধেক থাকবে পাইপের বাইরে। এবার যদি আমি বলটাতে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, দুই ক্ষেত্রে কেস 1 এবং কেস 2 উভয় ক্ষেত্রে আমরা এই বলটার উপর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে যাচ্ছি। ফার্স্ট ফোর্সটা হচ্ছে আমার এই ডিরেকশনে, আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, এবং কেস 2 তে আমি এই ডিরেকশন বরাবর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে কেস 1 এর ক্ষেত্রে ধরো বলটা 30 মিটার দূরত্ব অতিক্রম করে, ধরো কেস 1 এর ক্ষেত্রে বলটা 30 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কেস 2 তে অবশ্যই 30 মিটার চাইতে বেশি দূরত্ব অতিক্রম করবে। ধরো দ্বিতীয় ক্ষেত্রে বলটা প্রায় 50 মিটারের মতো সরণ হয়। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কেন সরণ 30 মিটার হয় আর এখানে কেন সরণ 50 মিটার হয়, অর্থাৎ এখানে কি কারণে সরণটা কম হয়? খেয়াল করে দেখো, এই বলটার উপর আমি যখন 10 নিউটন একটা ফোর্স অ্যাপ্লাই করছি এই ডিরেকশন বরাবর, তখন কিন্তু 10 নিউটন ফোর্সের সবটা ফোর্স 10 নিউটন ফোর্স সম্পূর্ণটা কিন্তু এই বলটার উপর অ্যাপ্লাই হচ্ছে না। কারণ কারণ হচ্ছে এখানে 10 নিউটন ফোর্সের সম্পূর্ণটা অ্যাপ্লাই হওয়ার পরিবর্তে 10 নিউটন ফোর্সের কিছু একটা উপাংশ এই বলটার উপর কাজ করে, যার ফলে বলটা কম দূরত্ব অতিক্রম করে। কিন্তু এখানে 10 নিউটন ফোর্সটা এমন ভাবে প্রয়োগ করা হয়েছে যে তার কোনো উপাংশ নয়, সেই 10 নিউটন ফোর্সটা পুরোটাই বলটার উপর কাজ করে, এবং যার ফলে বল আমরা একটা এখান থেকে ভেক্টর বিভাজনের একটা উদাহরণ দেওয়া যায়, যে এখানে যে 10 নিউটনের একটা ফোর্স, এই 10 নিউটনের ফোর্সটা সম্পূর্ণটা এই বলের উপর কাজ করতে পারেনি। এই 10 নিউটন ফোর্সের সামান্য একটা উপাংশ আর নিউটন ফোর্সের কিছু একটা অংশ, আবারও বলছি 10 নিউটন ফোর্সের
কিছু একটা অংশ এই বলটার উপর কাজ করে, এবং এই যে কিছু একটা অংশ এই বলটার উপর কাজ করছে, সো আমরা এই কিছু অংশকেই বলছি ভেক্টর বিভাজন। তো এই কিছু অংশের মান আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে নির্ণয় করতে পারি। আমরা এখন ভেক্টর বিভাজনের যে বাস্তব উদাহরণটা দেখলাম, এই উদাহরণের ভিত্তিতে আমরা ভেক্টর বিভাজনের মান কিভাবে বের করতে হয়, বা এই যে কিছু একটা অংশে বলের উপর যে কাজ করবে, এই কিছু অংশের মান কিভাবে বের করতে হয়, তার জন্য ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিছু ফর্মুলা ডিরাইভ করবো। তো আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে আমাদের ভেক্টর বিভাজন। সো ভেক্টর বিভাজন, তোমরা জানো ভেক্টরকে যে কোনো দুই ভাবে বিভাজিত করা যায়। একটা হচ্ছে যে কোনো দিক বরাবর ভেক্টরকে বিভাজন করা যায়, আর হচ্ছে লম্ব বরাবর ভেক্টরকে বিভাজন করা যায়। তো যে কোনো দিক বরাবর ভেক্টর বিভাজন হোক বা লম্ব দিক বরাবর ভেক্টর বিভাজন হোক, আমরা সাইন সূত্রের সাহায্য নিয়েছিলাম। লেকচার 2 তে আমরা যখন ভেক্টর বিভাজন করেছিলাম, তখন আমরা সাইন সূত্রের সাহায্য নিয়েছিলাম এবং বলেছিলাম সাইন সূত্রের মাধ্যমে ভেক্টর বিভাজনের মান বের করা যায়। তো আমি আজকে সাইন সূত্র বলবো না। তো আমি আজকে আশা করি সকলে লেকচার 2 এর হ্যান্ড নোট প্লাস ভিডিও এবং লেকচার 2 তে যে সাইন সূত্র পড়ানো হয়েছিল সেটা তোমাদের সকলেরই মনে আছে। আমি তোমাদের একটু মনে করে দিচ্ছি। সাইন সূত্র অনুসারে কোন একটি ত্রিভুজের বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা সমান হয়, সেটা হচ্ছে সাইন সূত্র। আমরা যে সাইন সূত্র পড়বো না, এবং ভেক্টরের যে কোনো দিকে বিভাজন এবং লম্ব দিকের বিভাজনের সূত্রগুলো কিভাবে আমরা প্রমাণ করেছিলাম সেটাও দেখাবো না, শুধু আমরা ফর্মুলাটা দেখাবো। যেমন ধরো আমার কাছে আরেকটা গিভেন ভেক্টর দেওয়া আছে। সো আরেকটা হচ্ছে গিভেন ভেক্টর। এই গিভেন ভেক্টর আর ভেক্টরকে আমার যে কোনো দিক বরাবর বিভাজন করতে হবে। ধরো এই যে কোনো দিক হচ্ছে পি ভেক্টরের দিক একটি, এবং আরেকটি দিক হচ্ছে কিউ ভেক্টরের দিক, এবং এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর গিভেন ভেক্টর আর এর সাথে আলফা এবং বিটা গুণ প্রডিউস করে। আমরা বলছি আমার কাছে আরেকটি গিভেন ভেক্টর দেওয়া আছে। এই গিভেন ভেক্টর হচ্ছে আমার বিভাজন করতে হবে পি ভেক্টর এবং কিউ ভেক্টর বরাবর, যেখানে পি ভেক্টর গিভেন ভেক্টর আর এর সাথে আলফা কোণ প্রডিউস করছে এবং কিউ ভেক্টর গিভেন ভেক্টর আর এর সাথে বিটা কোণ প্রডিউস করছে। সো আমরা লাস্ট ক্লাসে যে ফর্মুলা পড়েছিলাম, তোমাদের যাদের মনে আছে তারা অবশ্যই লিখতে পারবে যে আমরা পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মান কি লিখেছিলাম, বা যাদের মনে নাই তাদের জন্য আমি আবার লিখছি। সো বের করার উপায় কি? বের করব হচ্ছে পি এর মান। আমরা পি ভেক্টর বরাবর যে উপাংশ আছে ওইটা বের করব। ফার্স্টে আমরা এখানে আর লিখবো, সকল ক্ষেত্রে আর লিখবো, এখানেও কিউ এর মান বের করার সময় আর লিখবো। নিচে আমরা লিখবো সাইন যে দুইটা কোণ, আমার কাছে কোণ আছে কোনটা কোনটা আলফা আর বিটা কোণে বিভাজিত করতে হবে আর ভেক্টরকে। সো নিচে হবে আমার এই সাইন আলফা প্লাস বিটা। সো এখানেও সেম, এখানে আমি লিখবো সাইন আলফা প্লাস বিটা, এবং উপরে লিখবো আমি পি ভেক্টর বরাবর অংশ বের করতে চাচ্ছি। তাহলে পি ভেক্টর বরাবর যে কোণ আছে আলফা, এই আলফা বাদে অন্য যে কোণ আছে বিটা, এই বিটার সাইন। সো এখানে আমি লিখবো আর সাইন বিটা, এবং আমি যেহেতু এখানে কিউ বরাবর উপাংশের মান বের করতে চাচ্ছি, তাহলে এই আর ভেক্টর গিভেন ভেক্টরটা কিউ এর সাথে বিটা কোণ প্রডিউস করে। সো বিটা কোণ বাদে আরেকটা কোণ কত আছে আলফা। সো এই আলফা কোণের সাইন, আমি লিখবো এখানে আর সাইন আলফা। সো এখান থেকে আমি লিখতে পারি পি ইকুয়ালস টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এবং কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আমি সূত্রগুলো আবারও তোমাদের বলছি। So, আমি যখন পি এর ভ্যালু বের করতে চাই তখন উপরে দেবো আর। সো আর ভেক্টরটা পি এর সাথে যেহেতু আলফা কোণ প্রডিউস করে, তাহলে আলফা বাদে এখানে আরেকটা কোণ থাকে, সেটা হচ্ছে বিটা। সো আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফা এবং বিটা সমষ্টি, যে দুটি কোণ থাকবে তাদের সমষ্টি। এবং কিউ এর ভ্যালু বের করার সময় সিমিলারলি ফার্স্টে আর দিব, নিচে আমরা দিব সাইন আলফা প্লাস বিটা, অর্থাৎ যে দুটি কোণ থাকবে সেই দুটি কোণের সমষ্টি, এবং তার সাথে হচ্ছে এই কিউ ভেক্টরের সাথে যেহেতু বিটা কোণ প্রডিউস করে, সেই বিটা বা আরেকটা যে অ্যাঙ্গেল আছে আলফা, সো এই আলফা কোণের সাইন, অর্থাৎ কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এটা ছিল আমাদের ভেক্টরের যে কোনো দিক বরাবর বিভাজন।
একটি গিভেন ভেক্টরে যে কোনো দিক বরাবর বিভাজন। আমরা এই সূত্রগুলা কিভাবে প্রমাণ করছি এটা যদি তোমরা দেখতে চাও তাহলে লেকচার 2 এর ভিডিও দেখতে হবে বা লেকচার 2 এর ক্লাস নোট ফলো করতে পারো। তোমরা বইতেও এই সূত্রের প্রমাণটা পেয়ে যাবে। আমি আজকে সূত্রের প্রমাণটা দেখাইনি কারণ আমাদের সূত্রের প্রমাণ দরকার নেই, আমি শুধু ফর্মুলা দরকার। আমি এখানে শুধু ফর্মুলা দেখিয়েছি। তো এই পর্যন্ত যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, সো যেহেতু তোমাদের কারো সমস্যা নাই সেহেতু আমি ভেক্টরের বিভাজনের আরেকটি যে অংশ অর্থাৎ লম্ব বরাবর বিভাজন, এই লম্ব বরাবর বিভাজনটা এখন দেখাবো তোমাদের। এগুলা কি সো তুলে আগের হ্যান্ড নোট মতোই, দিবেন? হ্যাঁ এগুলার হ্যান্ড নোট দেওয়া হবে, তুমি চাইলে তুলতেও পারো কারণ আমরা লেকচার দেওয়ার সময় যথেষ্ট সময় পাও এটা তোলার জন্য। তো তুললে নিজের ভালো একটা প্র্যাকটিস হবে, আর না তুলতে চাইলেও সমস্যা নাই, বাট তোলাটা ভাইয়া বেটার। এখানে আর তুমি একটা তুলতে চাইলে ভেক্টর না, তুলতে পারো, বাট আর একটা ভেক্টর না, হ্যাঁ, আর এর উপরে একটা দাগ আরো একটি ভেক্টর। দাগ দিতে হবে না, তীর চিহ্ন? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, দেখো এবার হচ্ছে লম্ব বরাবর ভেক্টরের বিভাজন। সো লম্ব বরাবর ভেক্টর বিভাজন হচ্ছে একটা গিভেন ভেক্টর আর দেওয়া থাকবে। এই আর ভেক্টরকে পি ভেক্টর এবং কিউ ভেক্টর বরাবর এমন ভাবে উপাংশে বিভাজন করতে হবে যেন পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পরের সাথে লম্ব। অর্থাৎ আর গিভেন ভেক্টরটা যদি পি ভেক্টরের সাথে আলফা গুণ প্রডিউস করে এবং আর গিভেন ভেক্টরটা যদি যে কিউ বরাবর যে উপাংশে বিভাজন তার সাথে যদি বিটা কোণ প্রডিউস করে, তাহলে এখানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। আবার বলছি, আর একটা গিভেন ভেক্টরকে আর এই গিভেন ভেক্টরটাকে লম্ব বরাবর বিভাজন করতে হবে, এমন ভাবে বিভাজন করতে হবে যেন বিভাজিত উপাংশ, এখানে বিভাজিত উপাংশ কে কে দেখো, পি ভেক্টর এবং কিউ ভেক্টর এরা হচ্ছে বিভাজিত উপাংশ। এমন ভাবে বিভাজন করতে হবে যেন বিভাজিত উপাংশ পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পরের সাথে লম্ব হয়। অর্থাৎ এখানে যদি আলফা গুণ প্রডিউস হয়, এখানে যদি বিটা গুণ প্রডিউস হয়, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, সো আলফা প্লাস বিটা ইকুয়ালস যদি 90 ডিগ্রি হয়, তবে আগের আমরা যে কোনো দিক বরাবর ভেক্টর বিভাজন করেছিলাম সেই সূত্র অনুসারে দেখো আমরা কি লিখতে পারি। তো আমরা ফার্স্টে পি এর মান বের করতে চাচ্ছি, এখানে আমরা চাচ্ছি পি এর মান বের করতে। তো পি এর মান যেহেতু আমরা বের করতে চাই, তো ফার্স্টে আমরা গিভেন ভেক্টরটা লিখবো, আর লিখবো, সেখানেও ফার্স্টে আমরা গিভেন ভেক্টর আর লিখবো। এবার আমরা নিচে লিখবো সাইন আলফা প্লাস বিটা, কারণ দুই কোণের সমষ্টি লিখতে হবে নিচে সাইন আলফা প্লাস বিটা। কিন্তু দেখো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, সো আমি এখানে সাইন 90 ডিগ্রি লিখতে পারি। সো সাইন 90 ডিগ্রি মান তোমরা সবাই জানো, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। আচ্ছা, এখানেও আমি সিমিলারলি সাইন 90 ডিগ্রি লিখবো এবং তোমরা জানো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। সো নিচে 1 থাকা যে কথা, না থাকা সেম কথা। তো আর উপরে কি হবে, উপরেরটা তো শেষ হয় না এখনো, উপরেরটা হবে হচ্ছে এই পি ভেক্টরটা, পি যে উপাংশিত বরাবর ভেক্টর, এটা কি আর এর সাথে আলফা গুণ প্রডিউস করে। সেখানে পি হবে সাইন বিটা, অন্য যে কোণ আছে বিটা, সো তার সাইন, সেখানে হবে সাইন বিটা। এবং কিউ কিউ বরাবর কিউ ভেক্টরের মান কত হবে, তো কিউ বরাবর যে মানটা হবে সেটা হচ্ছে আমার এখানে সাইন কিউ আলফা। ভেক্টরটা, হ্যাঁ সাইন আলফা, ধন্যবাদ, সাইন আলফা। এবার আমরা এই পি ভেক্টরটা আমরা এইভাবে লিখতে পারি, পি ভেক্টরটা আমরা লিখতে পারি আর সাইন বিটা, পি ভেক্টরটা আমরা লিখতে পারি আর সাইন বিটা, যেহেতু নিচে 1 আছে সো আমরা 1 লিখবো না। এবং কিউ ভেক্টরটা এখানে লিখতে পারি আর সাইন আলফা, কিউ ভেক্টরটা লিখতে পারি আর সাইন আলফা। এবার আমরা যেই বিটা কোণটা এবার আমরা যে ফর্মুলা গুলো পেলাম সেটা হচ্ছে পি ইকুয়ালস টু আর সাইন বিটা এবং কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা। এবার দেখো আমার এখানে আছে আলফা এবং এখানে আছে বিটা, সো আমরা কি করব, এই বিটা কোণটাকে আলফার মাধ্যমে রিপ্রেজেন্ট করব। আবার বলছি, এখানে আছে আলফা এবং এখানে আছে বিটা। এখন আমরা করব কি, এই বিটা কোণটাকে আলফার মাধ্যমে রিপ্রেজেন্ট করব। বিটা কোণকে কেন আমরা আলফার মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম সেটা আমরা এই উদাহরণ এবং এই উদাহরণগুলোর মাধ্যমে বুঝতে পারবো। আগে ফার্স্টে আমরা বিটা কোণকে আলফার মাধ্যমে রিপ্রেজেন্ট করা শিখি। সো এটা আমরা লিখতে পারি আর, আশা করছি সবাই দেখতে পাচ্ছ, সাইন বিটার পরিবর্তে লিখতে পারি আমি 90 ডিগ্রি মাইনাস আলফা। সো বিটার পরিবর্তে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা। সো এখান থেকে দেখো লেখা যায়
পি ইকুয়ালস টু যেহেতু ছিল আমার আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, পি ইকুয়ালস টু ছিল আমার আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। এখান থেকে ত্রিকোণমিতি ব্যবহার করে আমি লিখতে পারি আর কস আলফা। সেটা হচ্ছে আমার পি। আমি পি কস টু লিখতে পারি হচ্ছে আর কস আলফা, পি কস টু আমি লিখতে পারি আর কস আলফা, এবং এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে আমার কিউ, এবং কিউ আমি লিখতে পারি আর সাইন আলফা। আমি আবারও বলছি, পি আমি লিখতে পারি পি কস টু আর কস আলফা, এবং কিউ কস টু লিখতে পারি আমি আর সাইন আলফা। এটা কখন লিখতে পারি? যখন বিভাজিত উপাংশগুলা পরস্পর পরস্পর লম্ব হয়। এটা আমরা তখন লিখতে পারবো পি কস টু আর কস আলফা যখন বিভাজিত উপাংশগুলো পরস্পর পরস্পরের সাথে লম্ব হয়। সো দেখো এটা কিভাবে সহজভাবে মনে রাখা যায়। সো পি লেখার সময় আমি আর ব্যবহার করব, কিউ লেখার সময় আমি আর ব্যবহার করব। পি অর্থাৎ যার সাথে আলফা কোণটা আছে, যার সাথে আমরা আলফা কোণটা, যেহেতু আমরা আলফা কোণ রাখছি, বিটা কোণটাকে আমরা ইলিমিনেট করে দিচ্ছি এখান থেকে, বিটা কোণের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাচ্ছি না, যেহেতু আমরা আলফা কোণের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে গিভেন ভেক্টর যার সাথে আলফা কোণ প্রডিউস করে তার কজ হয়, অর্থাৎ পি কস টু আর কজ আলফা, এবং গিভেন ভেক্টরটা যার সাথে কোণ উৎপন্ন করে না, অর্থাৎ যার সাথে আলফা কোণে নাই, তার সাইন আলফা। আবার বলছি, এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর বরাবর আমি বিভাজিত উপাংশের মান বের করতে চাচ্ছি। মান বের করব হচ্ছে ফার্স্টে আর লিখবো, এখানেও ফার্স্টে আর লিখবো, তারপর এই গিভেন ভেক্টরটা আমরা যে কোণের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, আমরা এখানে আলফা কোণের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে গিভেন ভেক্টরটা যার সাথে পি ভেক্টরের সাথে, অর্থাৎ যার সাথে আলফা কোণ প্রডিউস করে তার কজ লিখবো, অর্থাৎ পি কস টু আর কজ আলফা, এবং যার সাথে আলফা কোণ প্রডিউস করে নাই, দেখুন এখানে কিউ এর সাথে কিন্তু আলফা কোণ প্রডিউস করে নাই, সো যার সাথে কোনো আলফা কোণ প্রডিউস করে নাই সেই কিউ ইকুয়ালস টু আমরা লিখবো আর সাইন আলফা। এটা লেখার সুবিধা কি দেখো, এর এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখো, এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখো, এই যে এই এক্সাম্পলের ক্ষেত্রে দেখো, এই এক্সাম্পল যদি আমি দেখাতে চাই, দেখো এই আর গিভেন ভেক্টর, আর যে গিভেন ভেক্টর, এই গিভেন ভেক্টরটাকে আমার পি ভেক্টর এবং কিউ ভেক্টর বরাবর উপাংশে বিভাজিত করতে হবে, যেন যেন পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর পরস্পরের সাথে লম্ব, অর্থাৎ আর এই গিভেন ভেক্টরটাকে আমার লম্ব বরাবর উপাংশে, শুধু আমি এখানে একটা কোণ হচ্ছে আমার আর এই পি কোণের সাথে, অর্থাৎ পি ভেক্টরের সাথে আলফা কোণ প্রডিউস করে। আবার বলছি, আর যে ভেক্টরটা সেটা আলফা পি ভেক্টরের সাথে আলফা কোণ প্রডিউস করে। সো এখানে পি এর মান কত হবে? পি এর মান হবে আর, যেহেতু পি এর সাথে আলফা কোণ প্রডিউস করে তার কস, অর্থাৎ পি কস টু হচ্ছে আর কস আলফা, এবং কিউ এর মান কত হবে? কিউ এর মান কত হবে? ফার্স্টে গিভেন ভেক্টর আর, যেহেতু কিউ এর সাথে কোনো কোণ প্রডিউস করে নাই, অর্থাৎ যেহেতু কিউ এর সাথে আলফা কোণটা নাই, কিউ এর সাথে কোণ প্রডিউস করে নাই, তার কিন্তু এখানে কিউ এর সাথে কিন্তু একটা কোণ আছে, তো কিউ এর সাথে যে কোণ সেটা 90 ডিগ্রি মাইনাস আলফা। বাট আমরা যেহেতু এই কোণের মধ্যে প্রকাশ করতে চাচ্ছি না, আমরা আলফা কোণের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, তাই যেহেতু আর ভেক্টরটা কিউ এর সাথে আলফা কোণ প্রডিউস করে নাই, তার জন্য কিউ এর মান হচ্ছে আমার আর সাইন আলফা। সো এখান থেকে লিখতে পারি আমি পি কস টু আর কস আলফা এবং কিউ কস টু হচ্ছে আর সাইন আলফা, একজনের অর্থাৎ কোশ্চেন যার আছে। সাথে আলফা কোণ প্রডিউস করে। হ্যাঁ বলো। বলতেছে যে আর ভেক্টরকে তো আমরা দুই ভাগে ভাগ করলাম, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, আর কে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন পি এবং কিউ যোগ করলে এই যোগফলটা কি আর ভেক্টরের মানের সমান হবে কিনা? হ্যাঁ অবশ্যই, তুমি যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি বের করতে পারো তাহলে এটা অবশ্যই আর ভেক্টরের সমান হবে। আবার বলছি, তুমি যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি বের করো তাহলে এটা অবশ্যই আর ভেক্টরের সমান হবে। সিমিলারলি এটার ক্ষেত্রেও, এই যে কোনো দিক বরাবর ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আমি যেখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি বের করি, আমি যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি বের করি, তাহলে এই লব্ধিটা অবশ্যই আর ভেক্টরের যে মান এটার অবশ্যই সমান হবে, এটা অবশ্যই সমান হতে হবে। আসলে তুমি তোমার উত্তরটা পেয়েছো। সো তাহলে এই ভেক্টর আমরা একটা কোণের মাধ্যমে কি কারণে প্রকাশ করি? আমরা প্রশ্ন হচ্ছে আমরা একটা কোণের মাধ্যমে কি কারণে প্রকাশ করি, আর প্রকাশ করলে সুবিধাটাই কি? সুবিধাটা হচ্ছে তোমার কাছে এরকম প্রশ্ন দেওয়া থাকবে, 10 নিউটনের একটা ফোর্স, 10 নিউটনের একটা ফোর্স
আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, প্রশ্নটা আবারও বলছি, 10 নিউটনের একটা ফোর্স আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ প্রডিউস করলে ওই ভেক্টরকে লম্বভাবে বিভাজন করো যেন বিভাজিত উপাংশগুলো পরস্পর লম্ব হয়। তাহলে উপাংশগুলোর মান কত? প্রশ্নটা আবার বলছি, 10 নিউটনের একটা ফোর্সকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে লম্ব বিভাজন দেখাও। প্রশ্ন হচ্ছে 10 নিউটনের একটি ফোর্সকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে লম্ব বিভাজন করে দেখাও এবং তার মান বের করো। সেটা একটা 10 নিউটন একটা ফোর্স, ধরো আমার আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ প্রডিউস করে, তাহলে আমার এই উপাংশের মান এবং এই উপাংশের মান বের করতে হবে। সো আমার এই উপাংশের মান হচ্ছে, দেখো ফার্স্ট আমরা গিভেন ভেক্টর আর লিখবো। সো গিভেন ভেক্টরের মান হচ্ছে আমার 10। সো আমি ফার্স্টে 10 লিখবো এবং 10 যেহেতু এর সাথে কোণ উৎপন্ন করে তাই এর cos, সো 10 cos 30 ডিগ্রি হবে আমার এই উপাংশটার মান, এবং এই লম্ব বরাবর উপাংশটার মান হবে আমার, ফার্স্টে গিভেন ভেক্টর লিখবো 10। সো গিভেন ভেক্টর 10, তার সাথে দেখো এই 10টা কি এটার সাথে কি এই 30 ডিগ্রি কোণ প্রডিউস করছে না, 10 নিউটন এটার সাথে 30 ডিগ্রি কোণ প্রডিউস করে নাই। সো এটার সাথে যেহেতু আলফা বা 30 ডিগ্রি কোণ প্রডিউস করে নাই, তাই এর মান হবে 10 sin 30 ডিগ্রি। এবার তুমি যদি এটার জন্য অবশ্যই একটা মান পাবে এবং এটার জন্য অবশ্যই একটা মান পাবে। তুমি যদি এই ভেক্টর এবং এই ভেক্টর লব্ধি বের করো যারা পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে, আবার বলছি এখান থেকে যে মান পাবে সেটাও একটা ভেক্টর, বল ফোর্স ভেক্টর, এবং এখান থেকে যে মান পাবে সেটাও একটা ফোর্স ভেক্টর। সো এই দুইটা ফোর্স ভেক্টরে যদি তুমি রেজাল্টেন্ট বা লব্ধি বের করো যারা পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে এই রেজাল্টেন্ট বা লব্ধির মান তুমি অবশ্যই 10 নিউটন পাবে। তো আমি এই এক্সাম্পলের দিকে যাচ্ছি, আবারও সে একই কথা। সো 10 নিউটনের একটা ফোর্স এমন ভাবে কাজ করে যে তা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ প্রডিউস করে, আর হচ্ছে 10 নিউটনের একটা ফোর্স এমন ভাবে কাজ করে যেন তা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ প্রডিউস করে। তাহলে ভেক্টরকে লম্বভাবে বিভাজিত করে দেখাও। সো দেখো 10 নিউটন ফোর্সটা এর সাথে 30 ডিগ্রি কোণ প্রডিউস করে। সো তাহলে এই উপাংশের মান কত হবে? 10 cos 30 ডিগ্রি, এবং যেহেতু এই ভেক্টরের সাথে এই দিকের সাথে 30 ডিগ্রি কোণ প্রডিউস করে নাই, তাই এর মান হবে 10 sin 30 ডিগ্রি। অর্থাৎ এখানে সারমর্ম হচ্ছে, আমরা যদি লম্বভাবে উপাংশ বিভাজন করতে চাই তাহলে যার সাথে কোণ উৎপন্ন করে তার cos এবং যার সাথে কোণ উৎপন্ন করে নাই তার sin। লম্বভাবে বিভাজন আমাদের অনেক কারণে দরকার, তার জন্য ভাই আমি আমরা যদি লম্বভাবে বিভাজন। এটাকে 90 থেকে 30 যদি বিয়োগ করতাম তাহলে যে আমরা 60 পেতাম, ওইভাবে আমরা করতে পারতাম না? যে হ্যাঁ এখানে তুমি যদি 90। এখানে হ্যাঁ তুমি যদি এখন দেখো এখানে 30 দেওয়া আছে, 90 থেকে 30 বিয়োগ করলে যে 60 হয়, এখানে আমি 60 ইউজ করলাম। তাহলে দেখো এই এই আণবিক বরাবর বিভাজিত অংশটার মান কত হতো? আণবিক ভাবে বিভাজিত অংশটার মান হতো 10 cos 60 ডিগ্রি, তাই তো? সো আণবিক ভাবে বিভাজিত বিভাজটার মান হতো 10 cos 60 ডিগ্রি, এবং এর মানটা তখন হতো 10 sin 60 ডিগ্রি। এবার দেখো 10 sin 30 ডিগ্রি আর 10 cos 60 ডিগ্রি কিন্তু সমান, এবং 10 sin 60 ডিগ্রি এবং 10 cos 30 ডিগ্রি এর আবার পরস্পর সমান। সো বুঝতে পেরেছো লম্বভাবে বিভাজন কিভাবে কাজ করে? So, আমি আশা করি লম্ব বিভাজন কিভাবে কাজ করে এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। So, লম্ব বিভাজন, So, এই লম্ব বিভাজন হচ্ছে আবার ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। So, আমরা ত্রিকোণমিতির সূত্রের সাহায্যে আমাদের লেকচার 2 তে প্রমাণ করা আছে, আশা করি তোমরা সবাই দেখে নেবে সেই প্রমাণটা। সো ভেক্টর বিভাজনের কিছু উদাহরণ দেওয়া আছে আমাদের বইতে। সো ভেক্টর বিভাজনের ফার্স্ট যে উদাহরণ সেটা হচ্ছে আমাদের নৌকার গুণ টানা এবং হচ্ছে লন রোলার ঠেলা বা টানা, সেই দুইটা ভেক্টর বিভাজনের উদাহরণ আমাদের বইতে দেওয়া আছে। সো এখানে ভাইয়া ফার্স্ট মাঝে নৌকার মাঝে কি গুণ। ভাইয়া মাঝে মাঝে হ্যাঁ কি বলো। মেইন বইটা এখানে মানে শো করা যায় না, মানে এটা মেইন বইটা হ্যাঁ যদি পড়াই দিতে নাকি, মানে মেইন বই কিছু কিছু আমার টিপসটা যদি দিয়ে কাছে দিতে নাকি, অনেক মেইন বই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। আমার কাছে মেইন বইটা আসলে নাই, আমি আসলে তোমার কনসেপ্ট অফ ফিজিক্স বাই এসি বর্মা ভলিউম 1 ওই বইটা ফলো করি। সো এটা তোমরা এই বইটা তোমরা পাবে না, বাট এই বইটা হচ্ছে ইন্ডিয়ান একটা রাইটারের বই, আমার কাছে মেইন বইটা নাই। হ্যাঁ, সো আমার কাছে মেইন বই থাকলে আমি তোমাদের মেইন বই দেখাই দিতাম,
বাট তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা বলতে পারো, চ্যাপ্টার পড়ো, বাট ওখানে যে টপিক গুলো আছে আমি তো সবগুলো টপিক টাচ করে যাচ্ছি। সো তোমরা ধরো বইতে এমন ভাবে থাকতে পারে যে একটা টপিকের পর একটা টপিক, বা আমি যে সিকোয়েন্সে পড়াচ্ছি এই সিকোয়েন্সে না মিলতে পারে, কিন্তু আমি তোমাদের যে টপিক গুলো পড়াচ্ছি তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবে না। আমি যে টপিক গুলো পড়াচ্ছি শুধু ওই টপিক গুলোই পড়বে। যেমন আজকে ভেক্টর বিভাজন পড়লাম, ভেক্টর বিভাজন পড়বে। ভেক্টর বিভাজন উদাহরণ পড়াচ্ছি, নৌকার গুণটা রমদলার ঠেলাবাটা না, এটাই পড়বে। তো ভেক্টর বিভাজন এবং এই ভেক্টর বিভাজন উদাহরণ ধরো ভেক্টর বিভাজনের পর আরো অন্য কিছু থাকতে পারে, তারপর আবার ভেক্টর বিভাজন উদাহরণ দেওয়া থাকতে পারে বইতে, আর তোমরা ওটা করবে না। জাস্ট আমি যে টপিক গুলো পড়াচ্ছি ওই টপিক গুলোই পড়বা, দেখবা এই চ্যাপ্টার শেষে লেকচার শেষে দেখবা যে সম্পূর্ণ বইয়ে যে যে টপিক গুলো আছে সবগুলো টপিকই পড়া হয়ে যাচ্ছে। সো বইটা ওইভাবে আসলে সাজানো গোছানো দেওয়া নাই, অনেক ক্ষেত্রে অনেকগুলো চ্যাপ্টার সাজানো গোছানো দেওয়া থাকে না। So, আমরা চেষ্টা করি কোন টপিকের পর কোন টপিক পড়ালে তোমরা বুঝতে পারবে সেটা দেখার, এবং সবগুলা টপিক কভার করার। আমরা পড়ানোর পরে যদি কোনো টপিক বাদ থাকে তখন তুমি বলবে ভাই এই টপিকটা পড়ানো হয়নি, তখন ওই টপিকটা আমরা অবশ্যই পড়াবো। বাট আমার মনে হয় না কোনো টপিক এরকম পড়ানো বাদ থাকবে, আমরা সব টপিক পড়ানোর চেষ্টা করবো। আশা করি তোমার উত্তর আমি পেয়েছো। একটু বলি, আমাদের হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর দাগানো বই, এমসিকিউ দাগানো বইগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবা। যারা পেইড গ্রুপে আছো ওখানে আমরা অলরেডি দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে পড়ানোর পর আমরা ওগুলো দিয়ে দিব। তোমরা একটু কালেক্ট করে নিজেদের বইয়ে দাগিয়ে নিবা এমসিকিউ এর জন্য। হ্যাঁ, এমসিকিউ এর জন্য অবশ্যই জায়গা নিতে হবে। আর আমি যা বললাম যে টপিকের কথা, তো টপিকের কথাটা হচ্ছে আমরা যে টপিক শুধু টাচ করব, আজকে যে টপিক টাচ করছি শুধু ওই টপিকই করবা, এবং লেকচার শেষে দেখো সবগুলা টপিক টাচ হয়েছে। তো তুমি যদি একদম শুরু থেকে পড়া শুরু করো যেগুলো পড়াই নাই, ধরো শুরুতে একটা কিছু থাকতে পারে, যেমন আমি তোমাদের ভেক্টর ডট গুণ এবং ক্রস গুণ পড়াইনি, ভেক্টর ডট প্রোডাক্ট এবং কস প্রোডাক্ট পড়াইনি। তো তুমি যদি ফার্স্টে বইগুলো দেখো যে ডট প্রোডাক্ট এবং কস প্রোডাক্ট, এবং তুমি যদি বলো যে ভাইয়া তো 4টা লেকচার দিয়ে দিল এখানে ডট প্রোডাক্ট কস প্রোডাক্ট পড়াইলো না, তাহলে হবে না। কারণ ডট প্রোডাক্ট এবং কস প্রোডাক্ট আমরা আরো পরে পড়বো। আমরা ফার্স্টে এগুলা পড়বো, তারপর আমরা ডট প্রোডাক্ট এবং কস প্রোডাক্ট পড়বো। আগে আমরা এগুলা পড়ে নেবো তারপর। তো যে টপিক গুলা পড়ানো হচ্ছে শুধু ওই টপিক গুলাই দেখবা, ইনশাল্লাহ সবগুলো টপিকই আমরা টাচ করবো। সো ভেক্টর বিভাজন উদাহরণ হচ্ছে নৌকার গুণটানা। সো দেখো নদী আছে, সো নদীর মধ্যে একটা নৌকা রাখা আছে, লাল কলম দ্বারা আমি একটা নৌকা বোঝাচ্ছি। এই নৌকাটাকে আমি 10 নিউটন ফোর্সে এদিকে টানছি। সো 10 নিউটন ফোর্স এমন ভাবে টানছি যেন এটা স্রোতের দিকের সাথে, অর্থাৎ স্রোতের যে দিক আছে তার সাথে থিটা কোণ প্রডিউস করে। তাহলে তোমরা সবাই জানো যে এই বিভাজিত উপাংশটার মান কত হবে, এর মান হবে 10 cos থিটা, এবং এর মানটা হবে 10 sin থিটা। সো নৌকাটা 10 cos থিটা, অর্থাৎ এই বলে 10 cos থিটা এত নিউটন বলে নৌকাটা সামনের দিকে এগিয়ে যাবে, এবং 10 sin থিটা এত নিউটন বলে নৌকাটা তীরের দিকে যেতে যাবে। বাট এই নৌকাটার তীরের দিকের উপাংশটা হাল দ্বারা প্রতিহত করে দেওয়া হয়। এখানে যে মাঝি বসে থাকে, সো উনি এই 10 sin থিটা এই ফোর্সটা হাল দ্বারা প্রতিহত করে দেন। অর্থাৎ উনি হালটাকে এমন ভাবে নাড়েন যে নৌকাটা এইদিকে, যে নৌকাটা যেতে চাচ্ছে এইদিকে কিন্তু উনি নৌকাটা আনতে চাচ্ছেন এইদিকে। তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টর, ধরো তুমি 10 নিউটন ফোর্সে একটা জিনিসকে, একটা বলকে এদিকে টানছো, এবং আরেকজন 10 নিউটন ফোর্সে বলটাকে এদিকে টানছে, তাহলে বলটা কিন্তু কোনো জায়গাতেই যাবে না, একদম এই জায়গাতেই স্থির থাকবে। সো নৌকার ক্ষেত্রে তা হয়, এই 10 sin থিটা এই ফোর্সে নৌকাটা এদিকে যাইতে চায়, সো মাঝিও 10 sin থিটা ফোর্সটা এইদিকে অ্যাপ্লাই করে, যার ফলে নৌকাটা এই বরাবর ভেক্টরটা কাজ করতে পারে না। সো নৌকাটার উপর শুধু 10 cos থিটা এই ফোর্সটা কাজ করে এবং নৌকাটা সামনের দিকে এগিয়ে চলে। সো নৌকার গুণ টানাতে যদিও ওনারা ভেক্টর কিভাবে কাজ করে সেটা যায় না, বাট ওনারা ভেক্টরে সহায়তা নেন নৌকার গুণ টানার জন্য। এর পরের টপিক হচ্ছে লন লোলার। রাইট, লন আরেকবার লোলার, একটু এটা বলেন। এই টপিকটাই আমরা এখানে পরবর্তীতে। আপনি হ্যাঁ বলছেন যে এটা ওই পাশে মানে এই তীরে আসার চেষ্টা করে মাঝি, মাঝি এই তীরে আসার চেষ্টা কেন করবে? মাঝি তো ওই দিকে যাওয়ার চেষ্টা করবে না, কারণ গুণ তো ওইদিকে নেওয়ার জন্য টানতেছে। হ্যাঁ হ্যাঁ, না, মাঝি তো মাঝি তো তোমার এখানে বসে আছে। তো এখানে যে লোকটা আছে এই লোকটা তোমার নৌকাটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাই না? আর এখানে যে বসে আছে নৌকার মধ্যে যে বসে আছে তার কাজ হচ্ছে নৌকাটা যে এই দিকে যেতে চাচ্ছে, অর্থাৎ এই দিকে যে আমার তীরের দিকে যে যেতে চাচ্ছে, তীরের দিকে যেতে চাচ্ছে, মাঝির কাজ হচ্ছে বা নৌকায় যে বসে থাকে তার কাজ হচ্ছে নৌকাটা যেন তীরের দিকে যেতে না পারে সেটা আটকানো। সো উনি নৌকাটা যেহেতু এদিকে যেতে চায়, দেখো আমি যে তোমাকে এখানে একটা নৌকা দিই, যে আমি তোমাকে এখানে একটা নৌকা দিলাম, সেই নৌকাটা তুমি চাইলে বৈঠা দ্বারা এই দিকেও নিতে পারবা, এই দিকেও নিতে পারবা, এই দিকেও নিতে পারবা, এই দিকেও নিতে পারবা। সো নৌকাটা দেখো এখন এই দিকে যেতে চাচ্ছে,
সো উনি নৌকাটা এইদিকে নিচ্ছেন, যার ফলে দুইটা ফোর্স পরস্পরের বিপরীত দিকে কাজ করে একে অপরকে নাকচ করে দিচ্ছে। দুইটা ফোর্স, নৌকাটা যত বলে এদিকে যেতে চাচ্ছে, মাঝিও ঠিক ততটা বলই বৈঠা দ্বারা এইদিকে প্রয়োগ করছেন, যার ফলে নৌকাটা এইদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না। দেখো, এই tan cos থিটা, এই ফোর্সটাকে আমি পিছনে কোনো বল দ্বারা প্রতীত করিনি, তাই না? সো tan cos থিটা বলটাকে আমি যেহেতু প্রতীত করি নাই, তাই দেখো, তাই নৌকাটা tan cos থিটা এই বলে সামনের দিকে যাবে। সো এখানে শুধু পেছন দিকে একটা বলই তখন কাজ করছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। সেটা হচ্ছে ঘর্ষণ বল। সো এই রিলেটেড আমরা আরো অনেক ম্যাথ করব। ইভেন এই চ্যাপ্টারের প্রায় 30 থেকে 40% ম্যাথ হচ্ছে নৌকা এবং নৌকা নিয়ে। আমরা আজকেই করব, একটু পরেই আমরা নৌকার মানে এটা ম্যাথগুলা করব। নৌকাটারে তো তখন স্থির আর করার জন্য জিনিসটা, ওই মাঝিও টানতেছে, ওই মাঝি এইদিকে হ্যাঁ টানতেছে। নৌকাটাকে স্থির করার জন্য, নৌকাটাকে স্থির করার জন্য না, নৌকাটা যেন তীরের দিকে না যায় তার জন্য। ও, ধরো এখানে একটা জিনিস আছে, হ্যাঁ এখানে একটা জিনিস আছে, আমি তোমাকে আরো সহজ উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে। এখন আমাদের মধ্যে তিনজন আছে, একজন হচ্ছে এইদিকে বলটা 10 নিউটন ফোর্সে টানছে, আরেকজন বলটা এইদিকে 20 নিউটন ফোর্সে টানছে, আর আরেকজন ঠিক 10 নিউটন ফোর্সের বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে 10 নিউটন ফোর্সে টানছে। তাহলে বলো বলটা কোন দিকে যাবে? 20 নিউটন ফোর্সের দিকে যাবে না বলটা? জি ভাইয়া। হ্যাঁ। সো বলটা দেখো এবার 20 নিউটন ফোর্সের দিকে যাবে। এখানে দেখো, এখানে নৌকাটা রাখা আছে। সো 10 সাইন থিটা এই দিকে কাজ করছে, নৌকাটাকে তীরের দিকে নেওয়ার চেষ্টা করছে, এবং মাঝি তীরের দিকে যেন না যায় সেজন্য বৈঠা দ্বারা আমার এই দিকে, অর্থাৎ এই বলে জাস্ট বিপরীত দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, যার ফলে আর এক কাজ করছে, এই যে tan cos থিটা। সো এই ভেক্টর নৌকাটা সামনের দিকে এগিয়ে ভাই যাবে। আশা করি তুমি বুঝতে এটা পেরেছো। বুঝছি। এখন হ্যাঁ বলো ধরেন বলো। মাঝি হচ্ছে একটু বেশি বলে যদি টান, তাহলে মাঝির যদি বেশি বলে যদি নৌকাটাকে এদিকে ফোর্স দেয়, তাহলে তো নৌকাটা এইদিকে, তাহলে নৌকাটা দেখো, তাহলে নৌকাটার উপর আবার দুইটা ভেক্টর কাজ করছে। একটা হচ্ছে এই ভেক্টর, আরেকটা কি এই ভেক্টর না? হ্যাঁ, তাহলে কি নৌকাটা এই ভেক্টর এবং এই ভেক্টর, এই দুইটা ভেক্টর লব্ধি ভেক্টর বরাবর নৌকাটা তাহলে যাবে। ওই যে ওই লোকটা গুণ টানতেছে মানে ওই ফোর্সটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না, এই ফোর্সটার জন্যই তো দেখো, ফার্স্টে এই ফোর্সটা দুই ভাগে উপাংশে বিভাজিত হয়েছে। সো এই ফোর্সটা তো একটা ফোর্স, আর আমি একটা ফোর্স কাউন্টারেক্ট করে দিচ্ছি। তো তার ফলে কি নৌকাটা এই কোনাকুনি বরাবর যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। এই জিনিসটা হচ্ছে যে সমান এবং বিপরীতমুখী বল। যেমন এইদিকে এইদিকে যে ফোর্সে টানছে, মাঝি এর ঠিক বিপরীত বলে এইদিকে টানছে, যেহেতু সমান এবং বিপরীতমুখী বল, তাই একে অপরের সাথে কাটাকাটি করা যায়, তাই না? তো জিনিসটা একটা সহজ। তো সমান এবং বিপরীতমুখী বল একে অপরকে নাকচ নাকচ করে দেয়। এটা মানে প্র্যাকটিক্যালি বোঝা যায়, এমনিতে বোঝা যায়। তো আশা করি বুঝতে পারছো। না বুঝলেও পরে যে আমরা উদাহরণগুলো আলোচনা করবো, সেটা অবশ্যই বুঝতে পারবা। তো এখন হচ্ছে আমাদের লন রোলার। সো লন রোলার হচ্ছে আমাদের গার্ডেনে যারা কাজ করে, যেসব মালি গার্ডেনে কাজ করে, তারা দেখবা ঘাস সমান রাখার জন্য, গার্ডেনে যখন ঘাস সমান রাখে বা ক্রিকেট ফিল্ডে যখন তোমার ঘাস সমান রাখে, তখন দেখবা এরকম একটা জিনিস ব্যবহার করে। সো এই জিনিসটা হচ্ছে লন রোলার। সো এখানে মেশিনারিজ এমন কিছু উপায় ব্যবহার করা হয় যাতে ঘাসটা কাটতে পারে। সো ওই কি মেশিনারিজ ব্যবহার করছে বা কি টেকনিক, সেটা আমাদের মেন কথা না। আমাদের মেইন যে কথা সেটা দেখো, এখানে এই লাল বক্সের মধ্যে আমি লিখে রাখছি। সো আমি এখানে লিখে রেখেছি, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। আবার বলছি, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। কি কারণে একটা রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এটাই আমাদের ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে, যে ঠেলা সহজ না টানা সহজ, বা কি কারণে সহজ, এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করব। সো প্রুফ করার জন্য আমি এখানে কেস ওয়ান হচ্ছে আমি ঠেলবো, অর্থাৎ ঠেলা, এবং কেস টু হচ্ছে টানা। সো আমি যেহেতু ঠেলবো, তাই আমি একটা এফ মানের ফোর্স, ঠেলার ক্ষেত্রে আমি ঠেলবো, এফ মানের ফোর্স আমি এই বরাবর কাজ করব। সো আমি এই রোলারটার উপরে এফ নিউটনের একটা ফোর্স এ বরাবর কাজ করবে, এবং আমি কেস টু তে রোলারটাকে যেহেতু টানবো, তাই আমি এখান থেকে এখানে হাত দিয়ে আমি রোলারটা টানবো। সো আমি যেহেতু এ বরাবর টানছি, সো আমি এ বরাবর একটা এফ মানের ফোর্স দিচ্ছি। সো ঠেলার ক্ষেত্রে ডিরেকশন হচ্ছে এইদিকে, এবং টানার ক্ষেত্রে ডিরেকশন হচ্ছে আমার এইদিকে। এবার দেখো, এটা যেহেতু এটা নন রোলার, সো এর অবশ্যই নিজস্ব একটা ওয়েট আছে। সো এই ওয়েট বা ওজন mg নিচের দিকে কাজ করে, সে ওজন mg নিচের দিকে কাজ করবে, এবং এখানেও এর যে ওজন আছে, এই ওজনটা
সরাসরি নিচের দিকে কাজ করবে, ওজনটা সরাসরি নিচের দিকে কাজ করবে। সো আমি ধরো এই ভেক্টরটা, এখানে যে এফ বলে ভেক্টর নিচের দিকে ঠেলছে এবং এখানে যে এফ ভেক্টরটা উপর দিকে টানছে, সো এই এফ ভেক্টরটা দেখো এই বরাবর অর্থাৎ এই বরাবর কাজ করছে, এখানেও এফ ভেক্টর, এবং এই এফ ভেক্টরটা এখানেও কাজ করছে, সো এই বরাবর এফ ভেক্টরটা কাজ করছে। আচ্ছা, এই এফ ভেক্টরটা দেখো আনুভূমিকের সাথে থিটা কোণ প্রডিউস করে। এই এফ ভেক্টরটা, এখানে যে এফ ভেক্টর, এই এফ ভেক্টরটা এই আনুভূমিকের সাথে ধরো থিটা কোণ প্রডিউস করে, এবং আমরা যখন ভেক্টরটাকে রোলারটাকে টানছি, এই টানার ক্ষেত্রে ধরো এই এফ ফোর্সটা ভূমির সাথে বা আনুভূমিকের সাথে থিটা কোণ প্রডিউস করে। তাহলে এখানে যে এফ ভেক্টরটা আছে তার এই থিটা বরাবর উপাংশ হচ্ছে আমার এফ কস থিটা। আবার এফ ফোর্সে দেখো এই এফ একটা গিভেন ভেক্টর, এই গিভেন ভেক্টরটাকে আমরা লম্ব বরাবর উপাংশে বিভাজন করছি। একটা হচ্ছে আমার এই দিকে বিভাজন, তাহলে এটা লম্ব দিকে আরেকটা ভেক্টর থাকবে, যেহেতু এটা কস তাহলে এটার মান থাকবে এফ সাইন থিটা। এবং সিমিলারলি এই এফ ভেক্টরটা যেহেতু আনুভূমিকের সাথে থিটা কোণ প্রডিউস করে, তাই এই এফ ভেক্টরটার এই বরাবর একটা উপাংশ থাকবে এবং এই বরাবর আরেকটা উপাংশ থাকবে। সো এই এফ ভেক্টরটা যেহেতু আনুভূমিক অর্থাৎ এর সাথে এই থিটা অ্যাঙ্গেল প্রডিউস করে, তাই এর মান হচ্ছে এফ কস থিটা এবং এর মান হচ্ছে এফ সাইন থিটা। দেখো আবারও বলছি, ওয়েট এমজি নিচের দিকে আছে, এখানেও ওয়েট এমজি নিচের দিকে কাজ করছে। খেলার ক্ষেত্রে আমি রোলারটাকে এই দিকে ঠেলছি, এই ডিরেকশন বরাবর ঠেলছি, এবং টানার ক্ষেত্রে আমরা রোলারটাকে এই এফ নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি এই ডিরেকশন বরাবর, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে। তাহলে এফ ভেক্টরটা ধরো আমার আনুভূমিকের সাথে থিটা কোণ প্রডিউস করে, আর এখানে যে এফ ভেক্টর টানার ক্ষেত্রে সেখানেও ধরো আনুভূমিকের সাথে থিটা কোণ প্রডিউস করে। তাহলে এই এফ গিভেন ভেক্টর অর্থাৎ এই এফ গিভেন ভেক্টর এবং এই এফ গিভেন ভেক্টরকে আমি যদি লম্বভাবে উপাংশে বিভাজন করি, তাহলে দেখো এই এফ ভেক্টরের ক্ষেত্রে অর্থাৎ এই এফ ভেক্টরের ক্ষেত্রে এই দিকে একটা বিভাজিত পাওয়া যাবে এবং এই দিকে একটা বিভাজিত উপাংশ পাওয়া যাবে। আবার এই এফ ভেক্টরের ক্ষেত্রে এদিকে একটা উপাংশ পাওয়া যাবে, এদিকে একটা উপাংশ পাওয়া যাবে। জিনিসটা এরকম, ধরো এফ গিভেন ভেক্টর এই দিকে কাজ করছে, এফ গিভেন ভেক্টর, তাহলে ধরো এটা যে আনুভূমিকের সাথে থিটা কোণ প্রডিউস করে, তাহলে এটার মান হচ্ছে আমার এফ কস থিটা এবং এটার মান হচ্ছে এফ সাইন থিটা। এই ভেক্টরটা এদিকে কাজ করছে, এই ভেক্টরটা এদিকে কাজ করছে। এবং সিমিলারলি এটার ক্ষেত্রেও দেখো এফ গিভেন ভেক্টরটা যদি আমার এদিকে কাজ করে, এফ গিভেন ভেক্টরটা যদি এদিকে কাজ করে, তাহলে এটা যদি আনুভূমিকের সাথে থিটা কোণ প্রডিউস করে, তাহলে এটা হবে তোমার এফ কস থিটা এবং এটা হবে এফ সাইন থিটা। সো দেখো হ্যাঁ, ওজন অলরেডি এমজি নিচের দিকে কাজ করছে এবং আমি রোলারটা ঠেলার সময় নিচের দিকে আরো এফ সাইন থিটা ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে এখানে আমি যদি ওয়েট চিন্তা করি, ওয়েট অর্থাৎ নেট ওয়েট, আমি যদি লব্ধি ওজন চিন্তা করি, তাহলে দেখো এমজিও এদিকে কাজ করছে, এফ সাইন থিটাও একই ডিরেকশনে কাজ করছে। সো নেট ওয়েট কত হবে? এমজি প্লাস এফ সাইন থিটা, অর্থাৎ এখানে নেট ওয়েট হবে হচ্ছে এমজি প্লাস এফ সাইন থিটা। এবং দেখো এখানে দেখো কি হয়, এখানে যদি আমি নেট ওয়েট হিসাব করি, এখানে যদি আমি নেট ওয়েট হিসাব করতে চাই, তাহলে হচ্ছে আমাদের দেখো এমজি কাজ করছে নিচের দিকে, এমজিটা কাজ করছে নিচের দিকে, এবং আমি যেহেতু টানছি তাই এফ সাইন থিটাটা কাজ করছে হচ্ছে উপরের দিকে। আমি যেহেতু টানছি তাই এফ সাইন থিটা কাজ করছে দিকে। যেহেতু দুইটা একে অপরের বিপরীত দিকে কাজ করে, তাহলে এখান থেকে পাওয়া যায় এই নেট ওয়েট হবে হচ্ছে, ওজন ছিল এমজি, এমজি থেকে দেখো এফ সাইন থিটা বলটা কিছু ওজন রিডিউস করে দিচ্ছে, যেহেতু এফ সাইন থিটা বলটা উপরের দিকে কাজ করছে তাই কিছু ওজন এটা রিডিউস করে দিচ্ছে, এখান থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ এমজি থেকে এফ সাইন থিটা বলটা রিডিউস করে দিলাম। এখান থেকে নেট ওয়েট আমি পাচ্ছি এমজি মাইনাস এফ কস থিটা, এফ সাইন থিটা। সো দেখো ঠেলার সময়
ঠেলার সময় এক্সট্রা কিছু ওয়েট এখানে অ্যাড হচ্ছে। ঠেলার সময় যে ওয়েট ছিল, ঠেলার সময় মেইন যে ওয়েট ছিল এমজি, সেই এমজির সাথে আরো এক্সট্রা কিছু ওয়েট এখানে কাজ করছে, এবং টানার সময় মেইন যে ওয়েট ছিল এমজি, সেই এমজি থেকে কিছু ওয়েট অর্থাৎ এফ সাইন থিটা এই পরিমাণ ওয়েট রিডিউস হচ্ছে। সো বুঝতে পারছো এখানে এক্সট্রা ওয়েট যুক্ত হচ্ছে, এবং এখান থেকে মোট যে ওয়েট ছিল সেই টোটাল ওয়েট থেকে আরো কিছু ওয়েট এখানে কমেছে। সো বুঝতে পারছো একটা জিনিস যদি তোমাকে আরো ভারী করে দেয় তাহলে কি সেটা নেওয়া বেশি কষ্টকর, এবং ওই জিনিসটা থেকে যদি আমি কিছু ওজন নিয়ে নিই তাহলে কি সেটা টানা সহজ। তো তার জন্য এখানে বলা হচ্ছে লন ব্লোরার ঠেলা অপেক্ষা টানা সহজ। এটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। সো এটা সৃজনশীলের খ নাম্বারে আসে, বা বিভিন্ন ইউনিভার্সিটি এমজি অবজেক্টিভ। অপেক্ষা কি এফ সাইন থিটার মান কখনো বেশি হতে পারে? হ্যাঁ, এমজি অপেক্ষা সাইন থিটার মান, এফ সাইন থিটার মান বেশি যদি হয় তাহলে তো জিনিসটা উড়েই যাইতেছে, তাই না? সো তুমি যদি একটা রোলার যদি স্বাভাবিক হাঁটার স্পিডে নিয়ে যাও, বা ধরো একটা ফোর্সে নিয়ে যাচ্ছ, তাহলে তো সেটা মাটিই থাকবে। এখন তুমি এফ এর মান অর্থাৎ ফোর্সের মান যত বাড়াবা তত তো রোলারটা মাটি থেকে উপরে উপরে উঠে যাবে, তাই না? আর তুমি রোলার নিয়ে যদি দৌড়াইতে থাকো, অর্থাৎ রোলারটা টানার সময় যদি তুমি দৌড়াইতে থাকো তাহলে রোলারটা তো এমনিতে উপরে উঠে যাবে। সো সাইন থিটার মান বেশি হইতে পারে। সো সাইন থিটার মান যে বেশি হয় তাহলে কি এই রোলারটা উপরে উঠে যাবে তখন। বুঝতে পারছো? রোলারটা আসলে মাটিতে থাকবে না, জি, রোলার তখন বুঝতে উপরে পারছি। উঠে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? বুঝতে পারছি ভাইয়া। ডব্লিউজি নেট এটার একটু মানেটা কি? স্ক্রিনশট নিব। হ্যাঁ হ্যাঁ, নাও স্ক্রিনশট নাও। হ্যাঁ, কে প্রশ্ন ওটা কি? করছিলা? করতে পারো, টপিকটা ভাইয়া কি? ডব্লিউজি নেট এর মানেটা কি? বলতে হচ্ছে ওয়েট। সো নেটে ফেসবুকে লেখো না যে মানে শর্টকাট ইউজ করো না, যেমন ওয়েট বাই নেট। দ্য ওয়ে, পিটিডব্লিউ। হ্যাঁ, এই ডাব্লিউজি বলতে ওয়েট বোঝানো হয়েছে। সো তুমি কি প্রশ্ন করছো যে এই ওয়েটটা কিভাবে পেলাম, না ডাব্লিউজি বলতে কি বোঝানো হয়েছে এটা? শুধু তো ডাব্লিউ দিলেও হবে না? হ্যাঁ হ্যাঁ, ডাব্লিউ দিলেও হবে, সমস্যা নাই। ডাব্লিউ যখন ফিজিক্সে তোমরা এসএসসি তে হয়তো ওয়েটকে শুধু ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করে আসছো, তখন দেখবো আমি ডাব্লিউ জি, এখন তুমি হলে ডাব্লিউ ই আই জি এস টি ও লিখতে পারতা, কোনো সমস্যা হতো না। তোমার যদি সময় থাকে লিখবা, সময় না থাকলে লিখবা না। আর কার কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, আর কার কোনো কিছু প্রশ্ন না থাকলে এবং তুমি যদি এখানে বুঝতে পারো তাহলে আমি আর সামনের দিকে আগাচ্ছি। তো সামনে আমরা একটা ম্যাথ করবো এখন একটা। সো ম্যাথটা হচ্ছে অনেকটা এরকম, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। সো যাদের সম্ভব তারা প্লিজ স্ক্রিনশটটা নিয়ে নাও। স্ক্রিনশট নেওয়া শেষে আমি এখন প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। প্রশ্ন হচ্ছে এরকম: একটি রোলার ঠেলা বা টানার সময় তুমি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছো। আবারও পড়ছি, একটি লন রোলার ঠেলা বা টানার সময় তুমি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন ফোর্স বল প্রয়োগ করছো। এটি টানা অপেক্ষাকৃত সহজ। এটি টানা অপেক্ষাকৃত সহজ কারণ তখন ওজন কত কমে? এই প্রশ্ন যে এটি টানা কি কারণে সহজ, অর্থাৎ তোমাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখাতে হবে যে টানার সময় ওয়েট এত এবং ঠেলার সময় ওয়েট এত, তাহলে টানার সময় কত ওয়েট রিডিউস হয়েছে। এই ম্যাথটা আমি করবো না, ম্যাথটা এটা হচ্ছে তোমার বুয়েট 10 এর কোশ্চেন। সো ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তো আমরা যারা বাসায় একদমই পড়তে বসি না তাদের জন্য একটা কাজ দেওয়া থাকলো, অ্যাটলিস্ট এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। হোমওয়ার্কটা তোমরা সবাই করবা কালকের ক্লাসে। কালকে আমার ক্লাস আছে আবার ফিজিক্স। সো কালকের ক্লাসে তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবা ভাই অ্যান্সার তো আসছে। কেউ না পারলেও জানাবা, তোমরা কেউ পারো বা না পারো সমস্যা নেই। কালকের ক্লাসে আমি ম্যাথটা তোমরা কেউ যদি করাইতে নাও বলো তাও আমি ম্যাথটা কালকের ক্লাসে আবার করে দেবো। সো এটা তোমাদের হোমওয়ার্ক, যেন বাসায় তোমরা অ্যাটলিস্ট একটু পড়তে বসো। So, তার জন্য ম্যাথটা আশা করি তোমরা সবাই স্ক্রিনশট নিয়েছো, এবং ম্যাথটা যারা স্ক্রিনশট নেওয়া নেই তারা প্লিজ খাতাতে লিখে নাও। একটি নন রোলার ঠেলা বা টানার সময় তুমি আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন বল প্রয়োগ করছো। একটি রোলার ঠেলা বা টানার সময় আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 19.6 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো। এটি টানা অপেক্ষিত সহজ কারণ তখন ওজন কত কমে? সো আমার মনে হয় অ্যান্সার হচ্ছে 9.8 নিউটন। এটা মনে হয় অ্যান্সার। সো যাদের এরকম অ্যান্সার আসবে তাদের তো হয়েছেই, আর যাদের না হয় তাদের আমি কালকে করে দেবো। সেটা আজকের মতো হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, সো এরপর আমি নেক্সট টপিক, আমি যে বলেছিলাম নৌকা নদীর আমাদের অনেকগুলা ম্যাথ করতে হবে। তো বলেছিলাম নৌকা এবং নদীর ম্যাথ হচ্ছে আমাদের প্রায় এটা প্রায়
30% মতো, নৌকা এবং নদী, সাঁতারু এবং নদী, মানে একজন লোক সাঁতার কাটবে, so তার সাথে নদী রিলেটেড কিছু প্রবলেম থাকবে। সো এই ম্যাথ গুলা বলেছিলাম 30 থেকে 40%। সো আমরা এই নৌকা এবং নদীর ম্যাথ গুলা সলভ করার মাধ্যমে আজকে লেকচার শেষ করব। সো আমাদের প্রায় আর 20 পরে আশা করি ধৈর্য ধরে তোমরা সবাই আমাদের সাথে থাকবা। So, নৌকা এবং নদী এই ম্যাথ করার আগে আমাদের যে চিরপরিচিত যে সূত্র S equals to VT, S equals to VT, এই সূত্রটা আবার নতুন ভাবে তোমাদের মাঝখানে পরিচয় করে দিতে চাই। মনে রাখবা এই সূত্রে S একটা ভেক্টর, V ও একটা ভেক্টর। সো এখানে S একটা ভেক্টর, V ও একটা ভেক্টর এবং T একটা স্কেলার রাশি। সো T সময় একটা স্কেলার রাশি। সো S ভেক্টরটা আমরা S equals to VT লিখবো, বাট এই S এবং V দ্বারা আসলে কি বোঝাচ্ছে সেটা একটু আমরা দেখতে চাই। ধরো S দ্বারা বোঝায় হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, S দ্বারা বোঝায় অতিক্রান্ত দূরত্ব, এবং B দ্বারা বোঝায় যে বরাবর অতিক্রান্ত দূরত্ব সেই বরাবর বেগ। আবার বলছি, B দ্বারা বোঝায় যে বরাবর অতিক্রান্ত দূরত্ব সে বরাবর বেগ। B দ্বারা বোঝায় আমি যে বরাবর দূরত্ব অতিক্রম করব, ধরো আমি এই বরাবর দূরত্ব অতিক্রম করছি, এই বরাবর দূরত্ব অতিক্রম করছি, তাহলে আমার বেগটা এখানে বেগই লাগবে। সো আমি যদি AC cos to VT এটা অ্যাপ্লাই করতে চাই, ধর আমি এই দিক বরাবর যাচ্ছি বা এই দিক বরাবর আমি 50 মিটার যাচ্ছি, আমি বললাম আমি এই দিকে 50 মিটার যাচ্ছি, এবং আমি যদি বলি যে আমি যাচ্ছি এই দিকে 50 মিটার দূরত্ব অতিক্রম করতে পারি, এবং আমার এই দিক বরাবর বেগ হলো আমার 30 মিটার পার সেকেন্ড। যে আমি একটা গাড়িতে এই দিক বরাবর যাচ্ছি এবং আমার গাড়ির এই দিকে বেগ হচ্ছে আমার 30 মিটার পার সেকেন্ড, তাহলে আমার যেতে কত সময় লাগবে 50 মিটার যেতে? তাহলে কিন্তু এই তুমি কিভাবে জাস্ট এটা এখানে কিন্তু বিয়ের পর, হ্যাঁ ওই হ্যাঁ দিক বরাবর আমি বেগটা এটাই কিভাবে বুঝাচ্ছি। হয়? মানে গাড়ি তো সামনের দিকে যায় না, সোজা যায় না। হ্যাঁ আমি তোমাকে বলছি, দাঁড়াও। সো আমি যদি তোমাকে বলি যে 30 নিউটন ফোর্সে আমি এদিকে যাচ্ছি এবং এদিকে 50 মিটার দূরত্ব অতিক্রম করতে যাচ্ছি, তাহলে আমার যেতে কত সময় লাগবে? সো তুমি যদি বিয়ের জায়গায় জাস্ট 30 মিটার পার সেকেন্ড ব্যবহার করো তাহলে কিন্তু ভুল করবা। সো বিয়ের জায়গায় ব্যবহার করতে হবে আমি এটার সাথে কত কোণে যাচ্ছি, ধরো আমি এই ডিরেকশনের সাথে থিটা কোণে যাচ্ছি, তাহলে আমার বেগের এ বর্গ উপাংশ কত হবে? 30 cos থিটা, তাই না? সো আমার বেগের এই বরাবর রূপান্তরিত হবে 30 cos থিটা। সো তুমি এখানে ভি এর পরিবর্তে তখন ব্যবহার করবা 30 cos থিটা ইনটু টি ইকুয়ালস টু এস। সো আমি যদি 50 মিটার পর্যন্ত 50 মিটার যেতে কত সময় বের করতে চাও, তাহলে জাস্ট তুমি 30 মিটার পার সেকেন্ড যদি ভি এর ভ্যালু ইউজ করো, তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা পাবা না। কারেক্ট অ্যান্সার পাওয়ার জন্য আমার এই যে বরাবর দূরত্ব অতিক্রম করছি ব্যাগের ওই বরাবর উপাংশ কত সেটা বের করতে হবে। সো তুমি যে প্রশ্নটা করছো যে গাড়িতে যাচ্ছে এই বরাবর, তাহলে আমি এই বরাবর দূরত্ব কিভাবে অতিক্রম করব? সো এই প্রশ্নটা পাওয়ার জন্য, ওইটা না ভাইয়া, উত্তরটা পাওয়ার জন্য, ওইটা না। হ্যাঁ আহ, হ্যাঁ প্রশ্ন গাড়িটা আবার ওই করো। বরাবর যাবেই বা কিভাবে? ওটা তো উইড়া যাওয়ার মতো হইলো। হ্যাঁ হ্যাঁ কিভাবে যাবে সেটাই তো দেখাবো গাড়ি তো 5 মিনিট ভাইয়া ওয়েট করো সোজা তুমি। যাবে না, ওইটাই। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি তোমাকে, একটু করে কিভাবে যায় দেখাচ্ছি তোমাকে। সো এটা হচ্ছে এসি কস টু বিটি, এই সূত্রটা নতুন ভাবে পরিচয়, এই সূত্রটা এভাবে কাজ করে এবং কিভাবে যাচ্ছে আমি তোমাকে দেখাবো, একটু ওয়েট করো। তার আগে নৌকা এবং নদীর অঙ্ক করার জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা বলে দিই। ধরো এটা একটা নদী, এটা একটা নদী, আর এখানে একটা নৌকা রাখা আছে, ধরো এখানে একটা নৌকা রাখা আছে, আর নদীর স্রোত ধরো এদিকে যাচ্ছে, নদীর স্রোত এদিকে যাচ্ছে, নদীর স্রোত এদিকে যাচ্ছে। এবার তুমি যদি তুমি যদি এই বরাবর রওনা দাও, ধরো তুমি এই বরাবর রওনা দিলা, এটা হচ্ছে ভেলোসিটি অফ বোট, ভেলোসিটি অফ বোট, এটা ভেলোসিটি অফ বোট। আর এটা হচ্ছে আমার ভেলোসিটি অফ রিভার, এই বরাবর হচ্ছে ভেলোসিটি অফ রিভার। তাহলে দেখো, ধরো তোমার একটা ইঞ্জিন চালিত একটা নৌকা আছে, সেই নৌকাটা তুমি এই বরাবর জাস্ট সোজা 30 মিটার পার সেকেন্ড বেগে চালাইলা। সো আর স্রোতের দিক হচ্ছে ভেলোসিটি অফ ভি আর এই দিকে। তাহলে বলো তো তুমি যখন এই পারে পৌঁছাবা, তখন কি তুমি এই পয়েন্টে কি থাকবা? তখন কিন্তু তুমি এই পয়েন্টে থাকতে পারবে না। তুমি নৌকাটা চালাইছো এই দিকে, বা দেখো এই স্রোতের যে দিক আছে এটা তোমাকে সবসময় ধাক্কা দিচ্ছে। কোন দিকে দিচ্ছে? এই দিকে ধাক্কা দিচ্ছে, এই দিকে নিতে যাচ্ছে, যে স্রোতের দিক বরাবর নিতে যাচ্ছে। তো তুমি যদি এখানে রেট অফ ভিবি অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড বেগেও যদি তুমি এই দিকে যেতে চাও, দেখবা এখানে এই পারে যখন আসবা তখন দেখবা তুমি আর এই পয়েন্টে নাই, তুমি দেখবা যে এই পয়েন্টে চলে আসছো। বুঝতে পারছো? তুমি এখন যদি আমি তোমাকে বলি
টি এর মান বের করো, আমার যেতে কত সময় লাগছে এটা বের করো। সো তুমি যদি তখন তুমি কি কিন্তু রওনা দিছো এই বরাবর। সো আমি আবার দেখতে যাচ্ছি, রওনা দিছো হচ্ছে এই বরাবর, সেটা ভেলোসিটি অফ বোট, এটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার, এটা ছিল স্রোতের দিক। বাট তুমি গেছো হচ্ছে এই বরাবর, তাই না? তো তুমি আছো এই পয়েন্টে, এটা বুঝতে সমস্যা আছে? যে তুমি এটা যদি স্রোতের দিক থাকে এবং এটা যদি নৌকার দিক থাকে, তাহলে তুমি শেষে এই পারে এই পয়েন্টে গিয়া পৌঁছবা, এটা বুঝতে সমস্যা হয়? না ভাইয়া। হ্যাঁ, এটা বুঝতে সমস্যা হয় না, কারণ স্রোত তোমাকে শিক্ষা দিবে। সো আমি যদি এখন তোমাকে বলি যে যেতে কত সময় লাগলো, সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সো এটা যদি হিসাব করার সময় তুমি যে এখন দেখো এই বরাবর তো তুমি একটা বেগে আসছো, সো এটা কি আর এর রেসপেক্টে, স্রোতের রেসপেক্টে বোটের ভেলোসিটি না, ভেলোসিটি অফ বোট রেসপেক্ট উইথ রিভার, তাই না? সো এটা কি, এটা কি তোমার ইসের রেসপেক্টে, ওই রিভারের রেসপেক্টে বোটের ভেলোসিটি না, এই ভেলোসিটিটা, তাই না? এবার আমি যদি তোমাকে টি এবার আমি যদি এখান থেকে টি এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমি যদি এই বরাবর এস ধরি, বা স্রোতের প্রস্থ যদি আমার এই বরাবর দেওয়া থাকে, নদীর প্রস্থ যদি বলা থাকে যে নদীটা হচ্ছে আমার 500 মিটার প্রশস্ত, নদীটা 500 মিটার প্রশস্ত, তাহলে আমি যদি এস এ বরাবর ধরি, তাহলে এ বরাবর যে বেগ সেটাই ধরতে হবে। আর আমি যদি এ বরাবরটা ধরি, যে এই বরাবর যেতে কত সময় লেগেছিল, তাহলে আমার এই বরাবরই বেগের এই উপাংশের মানই ধরতে হবে। সো এটাই বলেছি, যে বরাবর দূরত্ব অতিক্রম করব সেই বরাবরই আমার বেগটা লাগবে। সো ওই বরাবরই বেগের উপাংশের মানটা আমার লাগবে। সো আমি কিন্তু চাইলে এই এই 500 মিটারও ব্যবহার করতে পারি, আবার যে এই এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য কিন্তু ব্যবহার করতে পারি। সে এই দৈর্ঘ্যের মান যদি আমার 700 মিটার হয়, তাহলে কিন্তু আমি 700 মিটার মানটা ব্যবহার করেও আমার সময় টি এর মান বের করতে পারি। তো আমি এই প্রশস্ত, অর্থাৎ নদীর যে প্রশস্ত, এটা ব্যবহার করেও আমি যে টি এর মান যদি 1 মিনিট পাই, তাহলে আমি যে 700 মিটার এটা ব্যবহার করলেও আমি টি এর মান ইকুয়ালস টু 1 মিনিটই পাবো। শুধু আমার চেঞ্জ আসবে কিসে? চেঞ্জ আসবে হচ্ছে ব্যাগে। সো এখানে 500 মিটার দিয়ে করার সময় আমি যে ব্যাগটা আমি 500 মিটার দিয়ে করার সময় আমি ব্যাগটা ব্যবহার করবো, ভেলোসিটি অফ বোট ব্যবহার করব। আর 700 মিটার দিয়ে যখন ম্যাথ করব, তখন আমি ব্যবহার করব ভেলোসিটি অফ বোট উইথ রিসপেক্ট টু রিভার, অর্থাৎ রিভারের রেসপেক্টে বোটের যে ভেলোসিটি, অর্থাৎ এই বরাবর আমি দ্রুত দিয়ে হিসাব করার সময় এই বরাবর আমি কত বেগে গিয়েছিলাম সেটা হিসাব করব। আর আমি যদি এখান থেকে টি এর মান বের করতে চাই, তাহলে এখান থেকে এই যতটুকু সময় আমি এই বরাবর কত বেগে গেছিলাম সেটাই বের করব। সো আমি এখানে ম্যাথে জানি, ম্যাথে গেলে বিষয়টা ক্লিয়ার হবে। আমি জাস্ট কনসেপ্ট দিচ্ছি। পরবর্তী কনসেপ্ট হচ্ছে, ধরো এটা একটা রিভার এবং তুমি এইখান থেকে রওনা দিচ্ছ। সো দেখো, রিভার আমরা ধরে নিচ্ছি এরা সমান্তরাল, ধরে নিই ম্যাথ করার সুবিধার্থে আমরা ধরে নিই যে রিভার সাইড গুলা, অর্থাৎ এই তীর, নদীর এই তীর এবং এই তীর পরস্পর সমান্তরাল। খেয়াল করে দেখো, এই সমান্তরাল তীরের জন্য তুমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে চাও, তাহলে কি তুমি কি এই বরাবর যদি, তাহলে জীবনেও এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাতে পারবে না। তুমি যদি এই পৌঁছাতে চাও, তাহলে তোমার অবশ্যই এই ডিরেকশন বরাবর রওনা দিতে হবে। আর স্রোতের দিক যদি থাকে তোমার এ বরাবর, অর্থাৎ ভেলোসিটি অফ রিভার যদি তোমার এদিক থাকে, তাহলে দেখো তোমার ভেলোসিটি অফ রিভার আর ভেলোসিটি অফ বোট দুইটার লব্ধি ব্যাগের কারণে তুমি এই বরাবর আসতে পারবে। কারণ তুমি যাচ্ছ এ বরাবর আর স্রোত তোমাকে ধাক্কা দিচ্ছে এ বরাবর, তাহলে তুমি অবশ্যই এই দিকেই আসবে। এবার কতক্ষণে তোমাকে এ বরাবর রওনা দিতে হবে সেটা ম্যাথমেটিক্যাল দরকার, বাট শুধু মনে রাখো যে এখান থেকে যদি এখানে, অর্থাৎ সরাসরি যদি আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে চাই, তাহলে আমার এই সরাসরি এখান থেকে এই দিকে এই ডিরেকশনে যাত্রা করা যাবে না, আমার যাত্রা শুরু করতে হবে এই ডিরেকশন বরাবর। সো এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু ক্ষুদ্রতম দূরত্ব। অর্থাৎ তুমি তো নদীতে ইচ্ছা করলে এইদিকে রওনা দিয়েও পার হতে পারো, এদিকে রওনা দিয়েও পার হতে পারো, এদিকে রওনা দিয়েও পার হতে পারো, আবার এদিকে রওনা দিয়েও পার হতে পারো। তুমি এইদিকে যদি রওনা দিয়ে পার হও, তাহলে তুমি কি শেষে কি এই বিন্দুতে এসে আসবা। তো তুমি যদি এইদিকে রওনা দিয়ে পার হও, তাহলে কি শেষে তুমি এ থেকে এই পয়েন্টে আসতে পারবা। তুমি রওনা দেবে এই বরাবর, বাট স্রোতের দিক তোমাকে ঠেলে এইদিকে নিবে, যার ফলে তুমি এই পয়েন্টে আসবা। তো তুমি যে এখান থেকে এই পয়েন্ট আসলা, সেই ভাই জিনিসটা কি, সেটা কি তোমার ক্ষুদ্রতম এই দূরত্ব। ক্ষেত্রে তো টাইম বেশি লাগবে, বেশি লাগবে হ্যাঁ, না? ক্ষুদ্রতম দূরত্ব অবশ্যই টাইম মিনিমাম চাইতে বেশি লাগবে।
টাইম যে মিনিমাম তার চেয়ে তো অবশ্যই বেশি লাগবে। তো আমাদের এখানে দুইটা কেস আছে। তো আমরা মিনিমাম টাইম, তুমি যে বলছো টাইমের কথা, আমরা এখন টাইমের কথাই আসলে আলোচনা করব। তুমি না বলে আমরা দেখো টাইমের কথা আলোচনা করতে। আগেরটা একটু এখন আমাদের স্ক্রিনশট দুইটা নিব, কেস আছে, একটা হচ্ছে আগেরটা একটু আমাদের স্ক্রিনশট সর্বনিম্ন। নিব, আগের পৃষ্ঠাটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো একটা হচ্ছে আমাদের, দেখো একটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়, তুমি যে সময়ের কথা বললা যে টাইম বেশি লাগবে। তো আমরা এখন বের করব যে নদী দিয়ে যদি আমি, নৌকা দিয়ে যদি নদী অতিক্রম করতে চাই, তাহলে কোন ডিরেকশন বরাবর গেলে আমি সর্বনিম্ন সময়ে নদী পার হইতে পারবো। আর প্রশ্ন হচ্ছে আমি কোন দিকে গেলে, so আমি দেখো এই নদীটা পার হইতে চাই, সবুজ কলমে যা আছে এই মার্কারটা, এই নদীটা পার হইতে চাই। সো এই নদীটা যদি পার হইতে চাই, আমি কোন ডিরেকশন বরাবর গেলে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে পারবো। আর আরেকটা কেস হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব, আমি কোন ডিরেকশন বরাবর গেলে সর্বনিম্ন দূরত্বে পার হইতে পারবো। আমি ফার্স্টে মিনিমাম টাইম দিয়ে শুরু করব। ধরো আমরা কিন্তু ফার্স্টে জানি না, ধরো এখানে একটা নৌকা রাখা আছে, এখানে একটা নৌকা রাখা আছে। সো এই নৌকাটা আমরা জানি না যে কোন দিকে গেলে আমরা সর্বনিম্ন সময়ে যাইতে পারবো। সো আমরা ধরে নিলাম যে ভেলোসিটি অফ বোট যদি আমি এই দিকে রওনা দেই, আমি যদি ভেলোসিটি অফ বোট আমি যদি এই দিকে যাই, তাহলে আমি নদীটা সর্বনিম্ন সময়ে পার হইতে ধরে নিচ্ছি। আমরা ভেলোসিটি অফ বোট আমি যদি এই দিকে যাই, তাহলে আমরা সর্বনিম্ন সময়ে পার হইতে পারবো। আর আগের মতোই ভেলোসিটি অফ রিভার আমার এদিকে কাজ করছে, ভেলোসিটি অফ রিভার অর্থাৎ স্রোতের দিক আমার কি এই দিক, তাই না? ধরো আমরা যদি স্রোতের দিকের সাথে থিটা কোণে রওনা দেই, আবার বলছি আমি জানি না যে আমার কোন দিকে যাওয়া লাগবে, আমি জানি না সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার জন্য আমার কোন দিকে যেতে হবে, আমি এটা জানি না। সো ওটা বের করার জন্য আমরা ধরে নিলাম আমি যে স্রোতের দিকের সাথে অর্থাৎ ভেলোসিটি অফ রিভার স্রোতের দিকের সাথে আমি থিটা কোণে ভিভি বেগ অর্থাৎ ভেলোসিটি অফ বোট আমি যদি স্রোতের দিকের সাথে থিটা কোণে রওনা দিই, তাহলে আমি সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবো। তাহলে দেখো এটা যদি ভেলোসিটি অফ বোট হয় এবং এটা যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে এর মান হচ্ছে ভি কস থিটা, এবং এই ভিভি বেগের এ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে আমার ভিভি সাইন থিটা, ভিভি সাইন থিটা। আরো বলছি ভিবি এই ভেক্টরটাকে, এই বেগ ভেক্টরটাকে আমরা দুটি উপাংশে বিভাজিত করছি। দেখো এটা একটা উপাংশ বিভাজন এবং এটা আরেকটা উপাংশে বরাবর বিভাজন। সো বিভাজিত উপাংশগুলো পরস্পর পরস্পরের সাথে 90 ডিগ্রি। সো আমরা 90 ডিগ্রি অর্থাৎ লম্ব বিভাজনটা আমরা বেশি কাজে লাগে সব ম্যাথ করার ক্ষেত্রে। ভাই প্রথমে সো যেন দেখো কি বলছিলেন এটা যে যেহেতু এটা থিটা, এটা কোন দিকে, মানে নৌকাটা আমি কোন দিকে নিতেছি? হ্যাঁ, নৌকাটা কোন দিকে নিলে আমরা সর্বনিম্ন সময়ে যাইতে পারবো সেটা আমরা জানি না। আবার বলছি নৌকাটা কোন দিকে রওনা দিলে, কোন দিক মানে বরাবর এটাই রওনা হিসাব দিলে করতেছি আর কি, আমরা কোন দিকে সর্বনিম্ন, হ্যাঁ হ্যাঁ ওই কোন দিকে নিতে হবে সেটাই আমরা থিটার মাধ্যমে, আমরা এখানে থিটা মান বের করব। সো থিটা মান বের করলেই আমরা পেয়ে যাবো যে কোন দিকে নৌকাটা নিলে সর্বনিম্ন কোণে আমরা যেতে পারবো, সেটা আমরা থিটার মাধ্যমে বুঝতে পারবো, থিটার মানটার মাধ্যমে আমরা এখানে থিটার ভ্যালুটাই বের করব। সো এটা যদি অ্যাঙ্গেল, এটা যদি হচ্ছে ভিভি ভেলোসিটি হয় যা হচ্ছে কারেন্টের দিকের সাথে অর্থাৎ স্রোতের দিকের সাথে থিটা কোণ প্রডিউস করে, তাহলে এই অংশটার মান হচ্ছে বিভি কস থিটা, এবং যেহেতু এটার সাথে থিটা কোণ প্রডিউস, তাই এই লম্ব অংশটা হচ্ছে বিভি সাইন থিটা। এবার দেখো আমি বলছি যে বরাবর দূরত্ব অতিক্রম করতে চাই, আমি এবার এস ইকুয়ালস টু ভিটি এই সূত্রটার সহায়তা নেব। সো আমি টি যেহেতু মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন সময়, তাই আমি টি এর ক্ষেত্রে আমি টি মিনিমাম লিখছি। সো টি মিনিমাম, এখান থেকে দেখো আমি টি এর ভ্যালুটা বের করতে চাই। সো টি মিনিমাম ইকুয়ালস টু এস বাই, সো এস হচ্ছে আমাদের সরণ, আর ভি বেগ হচ্ছে সরণ বরাবর বেগের উপাংশ, সরণ বরাবর বেগের উপাংশ। তো ভি হচ্ছে আমার বেগ বা কোন ধরনের বেগ, সরণ বরাবর বেগের যে উপাংশটা কাজ করছে সেটা। সো ভাই আমি এখানে টি সেকেন্ড সরণ কেন হিসাব, হইলো না? টি সেকেন্ড হিসাব হয় না? হ্যাঁ আমি এখানে টি মিনিট দেওয়া না, টি মিন বলতে মিনিমাম বোঝানো হয়েছে, টি মিনিমাম ও অর্থাৎ আচ্ছা সর্বনিম্ন আচ্ছা। সময় টি মিনিমাম। আচ্ছা, সো এস বাই সরণ বরাবর বেগের উপাংশ। এখান থেকে আমি সরণ নিচ্ছি অর্থাৎ নদীর প্রস্থটা হিসাব করছি, কারণ এই ম্যাথ গুলা করার ক্ষেত্রে সবসময় দেখবা নদীর প্রস্থটাই দেওয়া থাকবে, যে এত মিটার 500 মিটার প্রশস্ত একটি নদী বা 700 মিটার প্রশস্ত একটা নদী, এরকমই দেওয়া থাকবে। সো আমি সরণ ব্যবহার করছি কি নদীর প্রস্থ ব্যবহার করছি।
সো এখানে সরণ বলতে বোঝানো হচ্ছে নদীর প্রস্থ আর ডিভাইডেড বাই সরণ বরাবর বেগের উপাংশ। দেখো সরণকে আমি নদীর প্রস্থ সরণ ব্যবহার করছি, সো এই সরণ বরাবর বেগের কত উপাংশ কাজ করছে। ধরো আমার মেইন বেগ ছিল হচ্ছে বিবি, বাট এই সরণ বরাবর এই বিবি বেগের বিবি সাইন থিটা এই উপাংশটা কাজ করছে। সেখানে আমি বিবি সাইন থিটা ব্যবহার করতে পারি। সো দেখো আমি যদি মিনিমাম চাই, মিনিমাম, তাহলে প্রস্থ ডিভাইডেড বাই বিবি সাইন থিটা। এবার দেখো একটা ভগ্নাংশের ক্ষেত্রে ধরো এটা একটা যদি ভগ্নাংশ হয়, এটা হচ্ছে লব আর নিচেটা হচ্ছে হর। সো হরের মান যত বেশি হবে তত এই ভগ্নাংশটার মান কমবে। জিনিসটা হচ্ছে এরকম যে f ইকুয়ালস টু হচ্ছে আমার জি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। তোমরা যে গ্র্যাভিটেশনের যে সূত্রটা বলেছো, গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্র, সেখানে r এর মান কি যত বেশি হয়, r এর মান দূরত্ব যত বেশি হয় তত কি ফোর্সের মান কমে না? অর্থাৎ ভগ্নাংশের নিচের রাশির মান যত বাড়ানো আর টোটাল ভগ্নাংশের মানটা তত কমে। সো দেখো আমার এখানেও দেখো সেম পরিমাণে সিনারিও ক্রিয়েট হয়েছে। আমি টি মিনিমামের মান বের করতে চাচ্ছি, অর্থাৎ টি মিনিমাম এখানে এফ এর মতো কাজ করছে এবং নিচে আছে ভিভি সাইন থিটা, এখানে নিচে আছে ভিভি সাইন থিটা এবং এখানে নিচে ছিল আর স্কয়ার। সো ভিভি সাইন থিটার মান যত বেশি হবে, ভিভি সাইন থিটার মান যত বেশি হবে টি এর মানও তত কমবে। সিমিলারলি এটার মতো যে আর এর মান যত বেশি হবে এফ এর মানও তত কমবে, দূরত্ব যত বাড়বে ফোর্সের মানও তত কমবে। এখানেও সেম যে ভিভি সাইন থিটার মান যত বেশি হবে টি এর মানও তত কমবে। সো দেখো এটার সর্বোচ্চ মান ডিপেন্ড করছে কিন্তু আসলে থিটার উপর, কারণ সাইন থিটার সর্বোচ্চ মান কত? সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে আমার ইকুয়াল টু 1 কখন হয়? যখন সাইন 90 ডিগ্রি হয়। সাইন যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয় বলো? 90 ডিগ্রি হয়। থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। অর্থাৎ দেখো আমি এখান থেকে পেয়ে গেলাম যে থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি টি মিনিমাম সময়ে নদীটা পার হতে পারবো। সো এখান থেকে যদি আমি সূত্রটা শর্টে লিখতে চাই, যে শর্টে ধরো আমাকে কেউ প্রশ্ন করলো যে এই নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, তার সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হলে সর্বনিম্ন সময় কত, তাহলে আমরা আর এত কিছু লিখবো না। আমরা জাস্ট সরাসরি এই সূত্রটা ব্যবহার করবো, টি মিনিমাম ইকুয়ালস টু প্রস্থ ডিভাইডেড বাই ভেলোসিটি অফ বোট। কারণ দেখো এখানে সাইন 90 ডিগ্রি, আমি এখানে কি সাইন 90 ডিগ্রি ব্যবহার করবো, সাইন 90 ডিগ্রি। সো সাইন 90 ডিগ্রির মান হবে 1। সো ভিভি ইন্টু 1 দেওয়া যায় কথা, না যায় কথা। সো আমার শুধু শেষে আমার থাকছে হচ্ছে এরকম, শেষে থাকছে হচ্ছে আমার টাইম মিনিমাম। অর্থাৎ আমি যদি টাইম মিনিমাম সর্বনিম্ন সময় বের করতে চাই, তাহলে নদীর যে প্রস্থটা দেওয়া আছে সেই প্রস্থকে আমি যদি জাস্ট ভিভি অর্থাৎ ভেলোসিটি অফ বোট দ্বারা ভাগ করি, তাহলে আমি কি সর্বনিম্ন সময় পাবো। জিনিসটা আমরা এভাবে লিখতে পারি যে টি মিনিমাম ইকুয়ালস টু, ভাই আর একটু বুঝে এভাবে লিখতে পারি যে দেন যে টি সাইন মিনিমাম। 90 ডিগ্রি নিলাম কেন আমরা? হ্যাঁ দেখো সাইন 90 ডিগ্রি নিলাম, আমার ভগ্নাংশটা কি পাইছি? ভগ্নাংশটা পাইছি হচ্ছে টি মিনিমাম ইকুয়ালস টু প্রস্থ ডিভাইডেড বাই ভিভি সাইন থিটা। সো আমি ইকুয়েশনটা পাইছি টি মিনিমাম প্রস্থ ডিভাইডেড বাই ভিভি সাইন থিটা। এবার আমরা যে গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্রটা জানি, টু জি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। আমি যদি f এর মান জানি, f ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এই সূত্র অনুসারে r এর মান যত বাড়বে, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে দূরত্ব যত বাড়বে, আর এর মান আমি যে এই চিহ্ন দ্বারা বুঝেছি আর এর মান বাড়বে, আর এর মান যত বাড়বে এই ফোর্সের মান কি তত কমতে থাকবে। হ্যাঁ আর এর মান যত বাড়তে থাকবে এই ফোর্সের মান তত কমতে থাকবে। অর্থাৎ এটা দ্বারা বোঝায় কোন একটি ভগ্নাংশের হরের মান যত কম বাড়ে, অর্থাৎ নিচে অবস্থিত যে রাশি তার মান যত বাড়ে ভগ্নাংশটার মান তত কমে। সো দেখো এটার ক্ষেত্রে সেম, টি মিনিমাম ইকুয়ালস টু প্রস্থ ডিভাইডেড ভিভি সাইন থিটা। যেহেতু এখানে ভিভি সাইন থিটা নিচে আছে, তাই ভিভি সাইন থিটার মান যত বাড়বে টি এর মান তত কমবে, এবং ভিভি সাইন থিটার মান যখন ম্যাক্সিমাম হবে, অর্থাৎ ভিভি সাইন থিটা যখন সর্বোচ্চ মানে পৌঁছাবে, তখন দেখো টি এর মান সবচেয়ে কম হবে, অর্থাৎ টি তখন সবচেয়ে কম হবে। সো দেখো ভিভি সাইন থিটার মান মিনিমাম সর্বোচ্চ কখন হবে,
এটা ডিপেন্ড করছে আসলে থিটার উপর। কারণ বিবি সাইন থিটা মান তখনই সর্বোচ্চ হবে যখন সাইন থিটা মান সর্বোচ্চ হয়। আর তোমরা সবাই জানো যে সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1, এবং যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তখন সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1 হয়। সো তার জন্য আমি এখানে দেখো বিবি সাইন থিটার পরিবর্তে আমি লিখেছি সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু 1। সো তার জন্য আমি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি ব্যবহার করেছি। কারণ থিটা ইকুয়ালস যদি 90 ডিগ্রি ব্যবহার করি তাহলে এখানে হয় বিবি সাইন 90 ডিগ্রি, অর্থাৎ এই রাশিটার মান সর্বোচ্চ হয়, এই রাশিটার মান সর্বোচ্চ হয়, এবং এই রাশিটার মান যত বাড়বে এই রাশিটার মান ততই কমবে। আর এই রাশিটার মান যতই কমবে টাইম তত কি মিনিমাম হবে, অর্থাৎ আমি মিনিমাম টাইম অর্থাৎ সর্বনিম্ন সময়ে নদীটা পার হতে পারবো। সো তার জন্য আমি লিখছি যে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি ধরলে টাইম মিনিমাম হয়। সো আর এটা বুঝতে শর্টকাট পারছি হচ্ছে ভাই। জাস্ট আমি টাইম, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি ভাই। ভাই একটু হ্যাঁ স্ক্রিনশট নিন তার পুরোটা। হ্যাঁ দাঁড়াও, এখনো শেষ করে নেই, শেষ করার সময় স্ক্রিনশট দিলাম। সো আমি স্ক্রিনশট নিয়ে সময় দেবো। সো টাইম মিনিমাম যদি বের করতে চাই শর্টকাট হচ্ছে আমার জাস্ট প্রস্থকে আমি ডিভাইড করবো হচ্ছে ভেলোসিটি অফ বোট, অর্থাৎ আমি বোটটা যত গতিতে চলতে পারে জাস্ট বোটটা যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটি দ্বারা জাস্ট ভাগ করে দেবো, তাহলে আমি টাইম মিনিমাম পাবো। তো স্ক্রিনশট নাও, যে যারা স্ক্রিনশট নিতে চাও তারা স্ক্রিনশট নাও। হ্যাঁ এবার স্ক্রিনশট নাও। সো এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়, এবং মনে রাখবা সর্বনিম্ন সময়ের শর্টকাটটা মনে রাখবা, টাইম মিনিমাম ইকুয়ালস টু প্রস্থ ডিভাইডেড বাই জাস্ট ভেলোসিটি অফ বোট। আর এটা তাৎপর্য হচ্ছে ধরো আমরা 90 ডিগ্রি কোণে যে রওনা দিতে হবে, থিটা বাই যে 90 ডিগ্রি পাইলাম, এর মানেটা কি? এর মানে হচ্ছে জাস্ট আমি যদি আমার কাছে একটা নদী থাকে, তাহলে নদী যদি আমি সর্বনিম্ন সময়ে পার হতে চাই, আবার বলছি ধরো এটা একটা নদী আছে যার স্রোত এদিকে প্রবাহিত হচ্ছে, এই নদীটা যদি আমি সর্বনিম্ন সময়ে পার হতে চাই তাহলে আমার অবশ্যই এই দিক বরাবর রওনা দিতে হবে। আর বলছি ধরো এটা একটা নদী, এই নদীটা যদি আমি সর্বনিম্ন সময়ে পার হতে চাই তাহলে আমার এই দিক বরাবর রওনা দিতে হবে। এই দিক বরাবর যদি আমি রওনা দেই তাহলে দেখো আমার স্রোতের দিক হচ্ছে আমার এই দিক, এবং আমি রওনা দিছি হচ্ছে এই দিক বরাবর। তাহলে আমি এই বরাবর অর্থাৎ তীরের এই প্রান্তে গিয়ে পৌঁছবো, এবং তীরের এই প্রান্তে যে যাব তখনই আমার সর্বনিম্ন সময় অর্থাৎ মিনিমাম টাইম লাগবে, এটাই। সো এখান থেকে একটা অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে যে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার জন্য আমাকে কত কোণে যেতে হবে। অবজেক্টিভ কোশ্চেন আসলে তো ম্যাথ করার কোনো এভাবে অঙ্ক করার কোনো প্রশ্নই আসে না। তোমরা সরাসরি লিখবা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণে এর সরাসরি দাগে দিবা যে নদীর বরাবর স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণে। দেখো স্রোতের দিকের সাথে আমি জাস্ট 90 ডিগ্রি কোণে রওনা দিই তাহলে আমি সর্বনিম্ন সময়ে নদী পার হতে পারবো। সো আশা করি বুঝতে পারছো যে এই জিনিসটা কিভাবে কাজ করে। এবার হচ্ছে আমাদের মিনিমাম ডিস্টেন্স বা সর্বনিম্ন সময় বা সর্বনিম্ন দূরত্ব। মিনিমাম ডিস্টেন্স বলতে বোঝায় হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাই তাহলে আমার কোন দিক বরাবর রওনা দিতে হবে, এটা কিভাবে বের করব? সিমিলারলি আগের মতোই, যে আমরা জানি না যে কোন দিক বরাবর গেলে আমরা সর্বনিম্ন সময়ে নদী পার হইতে পারবো, এটা আমরা জানি না। সো আমরা যদি এটা বের করতে চাই যে আমরা কোন দিক বরাবর গেলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে পারবো, এটা যদি বের করতে চাই তাহলে আমরা ধরে নেই যে ভেলোসিটি অফ রিভার অর্থাৎ কারেন্টের দিক, স্রোতের দিক, ভেলোসিটি অফ রিভার এই ডিরেকশন বরাবর। এবং আমরা যেহেতু সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই, খেয়াল করো আমরা যদি সর্বনিম্ন দূরত্বে নদীটা পার হতে চাই, ধরো আমরা এই পয়েন্ট থেকে রওনা দিছি, এই প্রান্ত থেকে এই পারের এই পয়েন্ট থেকে এই পারের সর্বনিম্ন দূরত্ব কোনটা? ধরো আমি এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এটা কিন্তু এখান থেকে এটাই কিন্তু সর্বনিম্ন দূরত্ব। সো এখান থেকে এটাই সর্বনিম্ন দূরত্ব। এখানে মেইন লজিকটা হচ্ছে তোমাকে এমন দিকে রওনা দিতে হবে, আবার বলছি তোমাকে এই পয়েন্ট থেকে এমন দিকে রওনা দিতে হবে যেন তুমি স্রোতের দিকটা যেন তোমাকে এখানে নিয়ে আসে। আবার বলছি তোমাকে এই পয়েন্ট থেকে এমন ডিরেকশনে যাত্রা স্টার্ট করতে হবে, যেন তোমাকে স্রোতের দিকটা তোমাকে ঠেলে এই পয়েন্টে নিয়ে আসে। যা বুঝতে পারি তার জন্য আমরা বলছি তোমাকে এই পয়েন্ট থেকে এমন ডিরেকশন বরাবর রওনা দিতে হবে যেন স্রোতের দিকটা তোমাকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসে। তো বুঝতে পারছো আমি যদি এখানে আসতে চাই তাহলে আমাকে অবশ্যই এই দিক বরাবরই আসতে হবে, আমাকে এই দিক বরাবর যাত্রা আরম্ভ করতে হবে। আমি যদি এই দিক বরাবর ভেলোসিটি অফ বোট আমি যদি এদিক বরাবর রওনা দেই তাহলে দেখো এখান থেকে আমাকে স্রোত আস্তে আস্তে ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসবে। সো এখানে নিয়ে আসবে তখন আমি বলতে পারবো আমি সর্বনিম্ন দূরত্বে নদীটা পার হতে পেরেছি।
সো এখন বুঝতে পারছো যে আমরা কি কারণে এখন ডিরেকশনটা এদিকে ধরলাম, এদিকে ধরলাম না ডিরেকশনটা। আমরা ভেলোসিটি অফ বোট কি কারণে আমরা এদিকে যাইনি। আমি যদি রওনা দিই এইদিকে তাহলে তো আমি আরো এইদিকে সরে আসবো, তাই না? আমি যদি রওনা দিই এই বরাবর তাহলে তো আমি তীরে যাব এই বরাবর, সেটা তো আমরা সর্বনিম্ন দূরত্ব না। সর্বনিম্ন দূরত্ব হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত, আবার আমি যদি এখান থেকে এখানে যেতে চাই তাহলে আমার এই বরাবর রওনা দিতে হবে, যেন স্রোতের দিকটা আমাকে ধাক্কা দিয়ে এই পর্ব নিয়ে আসতে হবে। সো সো এবার যদি আমি যদি ধরি যে আমি স্রোতের দিকের সাথে আমাকে আলফা কোণে রওনা দিতে হবে, আমি ধরলাম স্রোতের দিকের সাথে আমাকে আলফা কোণে আসতে হবে, স্রোতের দিকের সাথে আলফা কোণে আসতে হবে। সো দেখো এখানে যে লাল কালিতে একটা ভেক্টর এঁকে রাখছি, লাল কালিতে যে এখানে একটা ভেক্টর এঁকে রাখছি, এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, না? অর্থাৎ রিভারের সাপেক্ষে নৌকার বেগ, এটা হচ্ছে তোমার নদীর বেগ বা স্রোতের বেগ, এটা হচ্ছে আমার নৌকার আসল বেগ। আর এই বরাবর যে বেগটা আমি পাবো সেটা হচ্ছে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, অর্থাৎ নদীর সাপেক্ষে নৌকার বেগ। এবং এই যে লাল কালিতে আঁকা এই যে বেগটা পাবো সেটা দেখো এই নদীর বেগ আর নৌকার বেগ, এই দুইটা বেগের লব্ধি। এই বেগ ভেলোসিটি অফ রিভার অর্থাৎ নদীর যে স্রোতের বেগটা আছে এবং এখানে যে নৌকার বেগটা আছে ভেলোসিটি অফ বোট, এইটা বেগের লব্ধি কিন্তু এই ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার। আশা করি এই লব্ধি বেগের বিষয়টা বুঝতে পেরেছো যে এইখানে একটা বেগ ভেক্টর কাজ করছে, এখানে একটা বেগ ভেক্টর কাজ করছে, নৌকাটা যে এই বরাবর যাবে সেটা হচ্ছে আমার এই ভেক্টর, এই স্রোত ভেক্টর এবং নৌকার বেগ ভেক্টর, এই দুইটা বেগের লব্ধি। সো যারা এই পর্যন্ত বুঝতে পেরেছো তারা দেখো এই লব্ধি ভেক্টরটা, এই যে আমি যে এঁকে রাখছি এই লব্ধি ভেক্টরটা দেখো, এই লব্ধি ভেক্টর বিবিটা ধর আমি স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করে। এই ভিআর ভেক্টর অর্থাৎ স্রোত ভেক্টর এবং নৌকা ভেক্টর পরস্পর সাথে আলফা কোণে আছে। আবারও বলছি এই যে স্রোত ভেক্টর এবং যে নৌকা ভেক্টর পরস্পর সাথে আলফা কোণে আছে, এবং আমার যে লব্ধি অর্থাৎ ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, এই লব্ধিটা দেখো, এই লব্ধিটা হচ্ছে আমার স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি। আর বলছি এই যে লব্ধির বেগটা আছে এই লব্ধির বেগটা স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি। তাহলে দেখো আমি লিখতে পারি tan লব্ধির সূত্র অনুসারে, লব্ধির যে ডিরেকশন আছে ওই সূত্র অনুসারে লিখতে পারি tan 90 ডিগ্রি। দেখো এখানে কিন্তু থিটার মানটা আমি আগে থেকেই জানি, কারণ থিটার মানে আমি দেখতে পাচ্ছি যে লব্ধিটা হচ্ছে বি আর ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করে, তাই আমি না tan থিটা লিখলাম না, জাস্ট tan থিটার পরিবর্তে লিখে দিলাম tan 90 ডিগ্রি। যদি কেউ এই লাইনটা বুঝতে না পারো তাহলে অবশ্যই বলবো, আমি বুঝিয়ে দেবো, বাট প্রশ্ন করতে হবে। এবার দেখো এই লব্ধির যে দিক, ডিরেকশন, থিটাটা আমার এই বি আর ভেক্টরের সাথে কাজ করছে। আর বলছি সো লব্ধির যে দিক এই থিটাটা আমার এই বেগের সাথে অর্থাৎ নদীর যে স্রোত আছে স্রোতের সাথে থিটা কোণ প্রডিউস করে, 90 ডিগ্রি কোণ প্রডিউস করে। সো তোমরা সবাই জানো লব্ধি যার সাথে কোণ করে সে নিচে একা। সেখানে আমি ভেলোসিটি অফ রিভার লিখবো প্লাস এখানে লিখবো ভেলোসিটি অফ বোট, এবার লিখবো সাইন আলফা, যেহেতু এই ভিআর এবং ভিবি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থেকে আমি ধরে নিয়েছি আলফা, কারণ তো আমি জানি না যে কত কোণে আমরা রওনা দিতে হবে। সো এখান থেকে আমি আলফার মানটাই বের করবো। এর আগের ম্যাথ থেকে যেমন আমি থিটার মান বের করেছিলাম, আগের ম্যাথ থেকে যেমন আমি থিটা ইকুয়ালস টু 90 বের করেছিলাম, এটা এই বরাবর গেলে আমি সর্বনিম্ন সময়ে যেতে পারবো। এখন আমি এখান থেকে আলফার মানটা বের করবো এবং আলফার মান বের করার মাধ্যমে আমি দেখাবো আমি কোন বরাবর গেলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে পারবো। আর এখানে লিখবো আমি ভিবি cos আলফা। সো এটা হচ্ছে আমি পেলাম, এখানে পেলাম হচ্ছে tan 90 ডিগ্রি। এই লাইনটা আশা করি এই লাইনটা আমি লাল কলমে যে লাইনটা রেখে রেখেছি এই লাইনটা তোমরা সবাই বুঝতে পেরেছো। কেউ যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করো। আরেকবার একটু বলেন এই লাইনটা। ভাইয়া tan 90 ডিগ্রি কই পেলাম? হ্যাঁ tan 90 ডিগ্রি ভাই আমরা যে পুরা একটা লাইনটি সূত্র আরেকবার বলেছিলাম, বলেন। হ্যাঁ পুরো লাইনটা আবার বলছি। সো আমরা একটা সূত্র বলেছিলাম tan θ equals to p sin alpha q plus p cos alpha। এই সূত্রটা তোমাদের মনে আছে সবার? জি ভাই আছে। জি হ্যাঁ। ভাইয়া। সো এই সূত্র দেখো পড়ার সময় বলেছিলাম। সো আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই আলফা হচ্ছে ধরো পি ভেক্টর। আচ্ছা, একজনে কোশ্চেন করছে এই সূত্রটা তো আমরা সামান্তরিকের ক্ষেত্রে পড়ছি, কিন্তু এখানে সামান্তরিকটা কোথায়? হ্যাঁ দেখো এখানে দেখো সামান্তরিক হয়েছে, তুমি চাইলে কিন্তু একটা সামান্তরিক রাখতে পারো। এই স্রোত ভেক্টরটা আমরা কি চাইলে এখানে শিফট করতে পারি, দেখো স্রোত ভেক্টরটা আমরা এখানে শিফট করতে পারি এবং এই নৌকার বেগ ভেক্টরটা আমরা এখানে শিফট করতে পারি। সো দেখো এইটা 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 একটা সামান্তরিক হয়েছে।
তো আসলে আমরা সামান্তরিকের ক্ষেত্রে না, আমরা আমরা করেছিলাম দুইটা ভেক্টরের লব্ধি বের করার জন্য সামান্তরিক সূত্র ব্যবহার করেছিলাম। বাট আমরা যে কোনো দুইটা ভেক্টর যে কোনো দিকে কাজ করুক, তো এখানে একটা ভেক্টর এখানে একটা ভেক্টর কাজ করছে, তো আমরা এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে সামান্তরিক সূত্র ব্যবহার করতে পারি। জাস্ট আমরা যে লিখেছিলাম লব্ধির মান এবং দিক নির্ণয় সূত্র, আমরা যে কোনো দুইটা ভেক্টর যে কোনো দিকে কাজ করুক না কেন আমরা লব্ধির সামান্তরিকের সূত্র ব্যবহার করতে পারি। আর তুমি চাইলে এখানে সামান্তরিক রাখতে পারো, যেমন আমার দুইটা ভেক্টর, এখানে একটা ভেক্টর কাজ করেছিল আর এখানে একটা ভেক্টর কাজ করেছিল। দেখো আমি এই ভেক্টরটা এখানে শিফট করেছি এবং এই ভেক্টরটা এখানে শিফট করেছি, দেখো এখানে একটা সামান্তরিক আঁকা হয়েছে। সো আমাদের ওখানে একটা কনসেপ্ট ছিল যে কোনো দুইটা ভেক্টর যে কোনো দিকে কাজ করলে আমরা লব্ধি বের করার জন্য সামান্তরিক সূত্র ব্যবহার করেছিলাম। বাট যে কোনো দুইটা ভেক্টর যদি কাজ করে তাহলেই কিন্তু সামান্তরিক আঁকা সম্ভব ওই দুইটা ফোর্স দিয়ে। যেমন এখানে একটা ভেক্টর কাজ করেছে এখানে একটা ভেক্টর কাজ করেছে, দেখো আমি সামান্তরিক গেলাম। সো তুমি সামান্তরিক কেন কেন করবা? তো আমি যদি তোমাকে বলি এই ভেক্টর কাজ করছে, তুমি কি সামান্তরিক আঁকবা? তুমি সামান্তরিক আঁকবো, তোমার সময় বেশি লাগবে। সামান্তরিক আঁকার দরকারও নেই, আমরা সামান্তরিক সূত্র জাস্ট ব্যবহার করে আমাদের ফর্মুলাটা ব্যবহার করে মান বের করবো। আমার সামান্তরিক আঁকার কোনো প্রয়োজন নেই। তো যে তোমার খাতা দেখবে টিচার উনিও জানে যে সূত্র ব্যবহার করতেছো, সেটা তোমারও জানা থাকা উচিত যে সামান্তরিক সূত্রটা আমরা ব্যবহার করছি হচ্ছে ভেক্টরের লব্ধির মান বের করার জন্য ব্যবহার করেছি। এটা নট নেসেসারি যে তোমার সামান্তরিকটা ওখানে আঁকায় দিতে হবে, বুঝছো? তো প্রশ্নটা করেছো, তোমাকে ধন্যবাদ। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপরে সমস্যা থাকলে তুমি আবার প্রশ্নটা করবে। তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ, সুন্দর প্রশ্নটা করলাম, প্রশ্নটা অনেক সুন্দর। অনেকের মধ্যে এই ধরনের প্রশ্ন থাকতে পারতো। আচ্ছা, সো tan θ আমি যে পি sin আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি cos আলফা এটা ব্যবহার করেছিলাম। ধরো আমি এ বরাবর হচ্ছে আমার কিউ ফোর্সটা আর এ বরাবর হচ্ছে আমার পি ফোর্সটা, পি ফোর্স এবং কিউ ফোর্স এটা দুইটা ফোর্সের যে লব্ধি আর সেটা হচ্ছে আমরা এই বরাবর কাজ করছে। তাহলে দেখো পি আর কিউ ধরো পরস্পর পরস্পরের সাথে আলফা কোণ প্রডিউস করে, পি এবং কিউ পরস্পরের সাথে আলফা কোণ প্রডিউস করে এবং এই যে রেজাল্টেন্ট এটা হচ্ছে কিউ এর সাথে থিটা কোণ প্রডিউস করে। তাহলে আমি কি বলেছিলাম, tan থিটা যদি রেজাল্টেন্টটা কোন একটা ভেক্টরের সাথে কিউ কোণ প্রডিউস করে তাহলে বলছিলাম tan থিটা ইকুয়ালস টু যার সাথে কোণ প্রডিউস করে, এখানে তো কিউ এর সাথে কোণ প্রডিউস করছে, তাহলে কি কিউ নিচে একা প্লাস বাকি যে থাকবে পি পি আর এখানে হবে সাইন আলফা, অর্থাৎ দুইটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ যে আছে আলফা, সেই আলফা আর এখানে হবে কজ আলফা। সো tan থিটা এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো? যারা প্রশ্ন করেছিলে এই লাইনটা কি আসলো, তোমরা কি এটা এই লাইন এখন বুঝতে পেরেছো এটা? এখানে কোণ উৎপন্ন করছে কি ভিআর এর সাথে? হ্যাঁ হ্যাঁ, এ দেখো, হ্যাঁ তুমি যদি এইটুকু বুঝতে পারো তখন আমি এখন এইটুকু বুঝাবো। এইটুকু দেখো, এখন এই যে আমি বলেছি এই ভি আর এবং ভিবি এই দুইটা বেগের লব্ধি হচ্ছে ভিবি আর, এই যে এই লব্ধিটা এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে লব্ধি। এই লব্ধিটা দেখো বিআর এর সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করে। আবার বলছি লব্ধিটা বিআর এর সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করে। অর্থাৎ দেখো আমি এখানে থিটার মান জানি, থিটার মান দেখো এই যে থিটার মানটা আমি জানি থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি, এখানে তো আমি থিটার মানটা জানি। তাহলে লব্ধি ভেক্টরটা বিআর এর সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করে, আমি থিটার মান জানি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা আমি জানি। আর আমি জানি না কোনটা, দেখো এই আলফার মানটা জানি না, অর্থাৎ এই ভিআর এবং ভিবি অর্থাৎ পি এবং কিউ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফার মানটা জানি না। এই আলফা মানটাই বের করবো। আগে আমি যেমন থিটা মান বের করে বলেছিলাম 90 ডিগ্রি যেতে হবে, এবার আমি আলফা মানটাই বের করবো। সো দেখো এটুকু যদি বুঝতে পারো, বুঝতে পেরেছো তোমরা এবার কিভাবে আসলো? এখানে তো আলফার মান বের করবো না, এটা তো আছেই আমার কাছে 90 ডিগ্রি। হ্যাঁ আলফার মানটা তো কোনটা, এই যে এখানে, কোনটাতে, যে এখানে এখানে তো আলফার মান দেওয়া নাই। আলফার মান দেওয়া থাকলে তো আমি বুঝতাম আমরা কোন বরাবর যেতে হবে। এখানে দেখো আলফার মান দেওয়া নাই, এখানে আলফার মানই বের করতে হবে। আমি এখানে ও আলফা মান আচ্ছা বের করে বলবো আমাকে এ বরাবর যেতে হবে, বুঝতে পারছো? এটা আমি থিটার এখান মান। থেকে আলফা মান কিছু একটা, হ্যাঁ আমি এখানে আলফা মান কিছু একটা বের করবো। আমি এখানে বলবো আলফা মান 120 ডিগ্রি 150 ডিগ্রি বা 120 ডিগ্রি, আমি এর মানে বের করবো যে আমি আলফা মান 120 ডিগ্রি, অথবা আমি যদি 120 ডিগ্রি কোণে রওনা দিই তাহলে আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে পারবো, বুঝতে পারছো তুমি? জি ভাই, আসছে, আসছে। হ্যাঁ, সো না বুঝতে পারলে আবারও প্রশ্ন করো, কোনো সমস্যা নেই। না বুঝতে পারলেই প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই। আমরা কম পড়াবো বা যেটুকু পড়াবো সেটুকু তোমার অবশ্যই বুঝতে হবে। সো tan 90 ডিগ্রি মান তোমরা সবাই জানো অসংজ্ঞায়িত। সো অসংজ্ঞায়িত আমরা প্রকাশ করি 1/0 দ্বারা। সো tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, ইনফিনিটি প্রকাশ করা হয় 1/0 দ্বারা। সো 1/0 ইকুয়ালস টু ভিবি sin আলফা ডিভাইডেড বাই ভিআর প্লাস ভিবি cos আলফা, ভিবি cos আলফা। তাহলে দেখো আমি যদি আর আর গুণ করি তাহলে কি এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ, আমি যদি এটার সাথে এটা গুণ করি তাহলে দেখো লিখতে পারি ভিআর প্লাস ভিবি cos, সরি আমি এখানে থিটা লিখেছি, এটা হবে cos আলফা। সো ভিবি cos আলফা
ইকুয়াল টু দেখো এটার সাথে এটা গুণ করলে এখানে 0 আসে, কারণ 0 এর সাথে বিবি সাইন আলফা গুণ করলে 0 আসে। আশা করি তোমরা এই লাইন পর্যন্ত আমার সাথে আছো। সেখান থেকে আমি যদি 1/0 কেন হলো? 1/0 1 হচ্ছে না? tan 90 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, tan ও 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত ভাইয়া আমরা প্রকাশ করি তাহলে 1/0 আমরা দ্বারা। ভাই হ্যাঁ, প্রশ্ন 1/0 করো। তো অসংজ্ঞায়িত, তাহলে আমরা এটা কেন লিখবো? এবার অনেক ক্ষেত্রে আমরা ম্যাথ করার সময় অসংজ্ঞায়িত মানেরও সাহায্য নিই। 1/0 অসংজ্ঞায়িত, বাট এই অসংজ্ঞায়িত মান দ্বারা আমরা আলফার ভ্যালুটা বের করতে পারি। আসলে ম্যাথমেটিক্যালি 1/0 কিন্তু আসলে কিছু প্রকাশ করে না, যেমন কোনো সংখ্যাকে 0 দ্বারা ডিভাইড করা যায় না। যদি গ্রাফের মাধ্যমে দেখতে চাও, ধরো কোনো একটা রাশি এফ অফ এক্স, ধরো ওয়াই, এটাকে যদি তুমি 0 দ্বারা ভাগ করতে থাকো বা 0-র কাছাকাছি একটা সংখ্যা দ্বারা ভাগ করতে থাকো, বা আমরা ইনফিনিটি কি কারণে বলি, আসলে ইনফিনিটি যদি বোঝাতে তাহলে আরেকটু বেশি সময় লাগবে। আমি তো একটা ম্যাথ করতে চেয়েছিলাম লাস্টে, এই ম্যাথটা হয়তো করাতে পারবো না, সমস্যা নাই, এই ম্যাথটা না করলাম, বাট একটা জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো একটা রাশি আছে এফ অফ এক্স, এফ অফ এক্স ওয়াই দ্বারা আমরা নিলাম। এবার আমি যদি তোমার এফ অফ এক্স আমি যদি 0 দ্বারা ডিভাইড করতে চাই, আমি বললাম এফ অফ এক্স 0, তাহলে কি y/0, অর্থাৎ একটি সংখ্যাকে কন্টিনিউয়াসলি 0 দ্বারা করতে হবে। সো জিনিস আসলে এভাবে কাজ করে, লিমিট, তোমরা যেহেতু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ো নাই, সো লিমিট হচ্ছে আমি x টেন্ডস টু 0 এফ অফ এক্স ডিভাইডেড বাই ধরো x, কারণ আমি x এর মান 0 ধরছি। সো দেখো, ধরো এফ অফ এক্স আমরা একটা সংখ্যা ধরলাম, ধরো 5, এই লিমিট x টেন্ডস টু 0, লিমিট আমি যেখানে লিখে রাখছি লিমিট x টেন্ডস টু 0, এর মানে হচ্ছে এই x এর ভ্যালুটা এখানে 5 কে যে তোমার x দ্বারা ডিভাইড করতে হবে, এই x এর ভ্যালুটা 0 হতে চাচ্ছে, x এর ভ্যালুটা আমরা বলছি x এর ভ্যালুটা 0 হতে চাচ্ছে। অর্থাৎ ধরো 5 কে আমি ফার্স্টে 4 দ্বারা ভাগ করলাম, 5 কে আবার 3 দ্বারা ভাগ করলাম, 5 কে আবার 2 দ্বারা ভাগ করলাম, 5 কে আবার 1 দ্বারা ভাগ করলাম, 5 কে আবার 0.001 দ্বারা ভাগ করলাম, এভাবে আস্তে আস্তে ছোট হতে হতে 0 হতে চাচ্ছে, বাট 0 হয় নাই, কারণ 0 হলে তো আসলে 0 দ্বারা ভাগ করা যায় না, সো 0 হওয়া সম্ভব না, 0 করা যাবে না। তো আসলে হয় কি, ধরো আমি 5 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, ধরো 5 কে আমি 5 দ্বারা ভাগ করলাম, তাহলে অ্যান্সার কত পাবো? 1। ধরো এটা 1, এটা 2, ধরো এটা 3, এটা 4। 5 কে আমি 5 দ্বারা ভাগ করলাম, 5 কে আমি 5 দ্বারা ভাগ করলাম, অ্যান্সার কত পাবো? 1। তাহলে এটা 5 আমি 5 দ্বারা ভাগ করলাম f of x, এটা হচ্ছে আমার অ্যান্সার 1। 5 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার কত আসবে? 1.25। এটা 1.25, ধরো পয়েন্টটা হচ্ছে যে 4 দ্বারা ভাগ করলাম, এটা 4, ধরো 1.25 এখানে। তারপর দেখো তুমি 5 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কি ভ্যালুটা আরেকটু বড় পাবা। 5 কে যদি তুমি 4 দ্বারা 5 কে যদি তুমি দ্বারা ভাগ করতে থাকো, তো 2 দ্বারা ভাগ করো, 5 কে যদি আবার তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কি ভ্যালুটা কি আরেকটু বড় পাবা। 5 কে যদি তুমি 1 দ্বারা ভাগ করো তাহলে কি অ্যান্সারটা আরেকটু বড় পাবা। এর 5 কে যদি 1 এর থেকে ছোট আরেকটা সংখ্যা দ্বারা, যেমন 0.01 দ্বারা ভাগ করো, তাহলে দেখো অ্যান্সার দেখো কত পাও। অ্যান্সার তুমি পাও হচ্ছে এখান থেকে 500 পাও, কিন্তু এখান থেকে অ্যান্সার পাও 500। তারপর তুমি বুঝতে পারতেছো আমি আশা করি। সেখান থেকে অ্যান্সার পাও হচ্ছে 500। অর্থাৎ আমি ফার্স্টে 5 কে 5 দ্বারা ভাগ করে অ্যান্সার পেয়েছিলাম 1। আমি যখন 5 কে 1 এর চাইতেও ছোট আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করছি তখন পেয়েছি 500। অর্থাৎ আমি এখানে 0-র যত কাছাকাছি যাব তত দেখো অসীম একটা সংখ্যা পাবো না। সো যদি কোনো সংখ্যা তুমি যেমন এভাবে প্রকাশ করো, f of x ডিভাইডেড বাই x, যখন x টেন্ডস টু 0, অর্থাৎ x 0 হতে চায়, তার গ্রাফটা কেমন হবে। যেমন আমরা সব দেখাই, আমরা x প্লাস y ইকুয়ালস টু 2, এটা গ্রাফ আঁকতে পারি। সো আমার এটারও গ্রাফ আঁকা যায়, অর্থাৎ কোনো সংখ্যা যদি আমি 0 দ্বারা ভাগ করতে চাই তাহলে তার গ্রাফটা কেমন হবে, তুমি গ্রাফটা দেখবা, গ্রাফটা বা যেরকম হবে। তো এখান থেকে আসার পর এই 0-র কাছাকাছি, অর্থাৎ 0-র কাছাকাছি গিয়ে এখানে 0-র কাছাকাছি গিয়ে এটা ঊর্ধ্বমুখী, 0-র কাছাকাছি গিয়ে এটা y অক্ষকে কখনো ছেদ করবে না। অর্থাৎ 0-তে কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে 0-তে y অক্ষকে এটা ইন্টারসেক্ট করে না, অর্থাৎ y কে কোনো মান পাওয়া যায় না। এটা একটা ইনফিনিটি ভ্যালু। এটা যেটা ইনফিনিটি ভ্যালু আসলে কি, মানে আমরা একটা ভ্যালুকে জাস্ট 0 দ্বারা ভাগ করলে যেহেতু ইনফিনিটি পাওয়া এই সরলরেখা অনুসারে, তাই আমরা এই ম্যাথটা করার সময়, তাই আমরা এখান থেকে ভ্যালুটা বের করার সময় এখানে tan 90 ডিগ্রি ইনফিনিটির পরিবর্তে 1/0 ব্যবহার করেছি। সো 0 একটা ম্যাজিক নাম্বার আসলে। সো তুমি ইউটিউবে এই সম্বন্ধে অনেক ভিডিও আছে। আমি তোমাদের একটা চ্যানেলের কথা বলতে চাই, তোমরা প্লিজ এই কিছু ইউটিউব চ্যানেল আছে, এগুলো ফলো করো। এগুলোতে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। সো আমি এখানে লিখে দিচ্ছি নাম্বার ফাইল, NUMBERPHIL, নাম্বার ফাইল একটা ইউটিউব চ্যানেল, খুবই সুন্দর ইউটিউব চ্যানেল। তারপর হচ্ছে তোমার বাকিগুলো আজকে আর বলবো না, সবগুলো একদিনে বলে দিলে সমস্যা। সো দ্যাটস নাম্বার ফাইল। এটা আমার চ্যানেল না, আবার তোমরা আবার ভাই বোন, এটা আমার চ্যানেল, তার জন্য ভাই এটা সাবস্ক্রাইব করতে বলতেছে।
এটা আমার চ্যানেল না, এটা একটা ফরেন চ্যানেল, ইউটিউব চ্যানেল, আমাদের বাংলাদেশি কারো চ্যানেল না এটা। এখানে ম্যাথমেটিক্স রিলেটেড অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাবা, যাতে তোমাদের ম্যাথমেটিক্স এর প্রতি অনেকটা ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট গ্রো আপ হবে। তো আশা করি এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবা। আর আজকে লেকচারটা আমি শেষ করব, কারণ আমাদের সাথে শুরু করেছিলাম 15 জন দিয়ে, এখন দেখছি 10 জন আছো, আর একটু পর দেখবো হয়তো 5 জন আছো। সো শেষ করতে চাই। তো তোমাদের প্রশ্ন সাপেক্ষে বললাম। তো একজনের কোশ্চেন যে আছে যে প্রশ্ন করবা তাহলে অনেক কিছু বলবো। নন নন রোলার হ্যাঁ এবং নৌকা ছাড়া আরেকটা যে কোশ্চেন আছে, এই পাখি উড়ে ভেক্টরের সাহায্যে, এই জিনিসটা একজন বুঝতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, ভেক্টরের সাথে পাখি ওড়া, ওটা আমরা এখনো যাইনি ভাই, ওই পর্যন্ত যে প্রশ্ন করছে আমরা এখন ওই পর্যন্ত যাইনি। ওই পর্যন্ত গেলে অবশ্যই বুঝাই দিব। ফার্স্টে সম্পূর্ণ দূরত্বটা শেষ করি, আর এরপর আমরা তোমরা যদি পারমিশন দাও তাহলে একটা ম্যাথ করবা, তোমরা যদি পারমিশন না দাও, হ্যাঁ তোমরা যদি আর আমাকে 15 মিনিট সময় দাও তাহলে একটা ম্যাথ করাবো, আর যদি করেন 15 ভাই, মিনিট ম্যাথ সময় না করেন, দাও, ম্যাথ যদি বলো করেন। না ভাইয়া 15 কোনো মিনিট, প্রবলেম নাই। হ্যাঁ তোমরা 15 মিনিট সময় দিলে একটা ম্যাথ করবো, না দিলে করবো না। তো আমি চাই 10 জন আসো, 10 জন থাকো প্লিজ, কারণ তাহলে আবার পরে শুরু করা লাগবে। তো যেহেতু সবাই পারমিশন দিচ্ছে তাহলে আমি ম্যাথটা শুরু করবো, জাস্ট 15 মিনিট টাইম লাগবে আমার। তো দেখো আমি এখানে থেকে শুরু করতে চাই আবার। তো আমি এখান থেকে জিরোর সাথে এটা মাল্টিপ্লাই পেয়েছিলাম, এই পাশে 0, এবং এটার সাথে 1 মাল্টিপ্লাই করার পর পাইছিলাম ভেলোসিটি অফ রিভার প্লাস ভেলোসিটি অফ বোট ইনটু কস আলফা। তো আমি এখান থেকে যদি ভেলোসিটি অফ বোট আমি যদি এই পাশে ট্রান্সফার করি, তাহলে এখান থেকে পাচ্ছি ভেলোসিটি অফ বোট cos alpha equals to minus velocity of river. So এখান থেকে আমি যদি আলফা মান বের করতে চাই, তাহলে আলফা ইকুয়ালস টু আমার আসছে হচ্ছে আমার cos inverse minus velocity of river divided by velocity of boat। অর্থাৎ হচ্ছে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাই, তাহলে আমার কোন দিক বরাবর রওনা দিতে হবে। সো দেখো আমি ম্যাথটা একটা বড় ক্যালকুলেশনের মাধ্যমে নিয়ে আসছি, ভাই যে ভাই ফার্স্ট। কিছু মনে না হ্যাঁ বলো করলে একটা প্রশ্ন। কথা বলবো। হ্যাঁ অবশ্যই বলো। বাইরে আপনার ভাই ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ডটা বেশি আসতেছে, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো। আচ্ছা, না সাউন্ডের উপর আসলে আমার কোনো হাত নাই, পোলাপান বাইরে খেলতেছে। আহ তারপর যথাযথ চেষ্টা করছি আমি করানোর জন্য, দাঁড়া আমি দেখছি একটু। আচ্ছা, তো এই সমস্যা আমাদের চলতে হবে, আসলে বুঝতে পারতেছ অনলাইন ক্লাস। তো তারপরও তোমার যদি কারো আহ, আমার কথা যদি শুনতে সমস্যা হয় তাহলে আবার বলবে, আমি আবার বুঝাবো। না তো ভাইয়া, ক্লিয়ার, দুই কানে হেডফোন দিলে ক্লিয়ার শোনা যায়। হ্যাঁ সবাই হেডফোন ইউজ করো প্লিজ। সো আচ্ছা, সো এ বরাবর আমি আবার প্রথম থেকে শুরু করছি। সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার হতে চাই, এ বরাবর ভেলোসিটি অফ রিভার কাজ করছে এবং এ বরাবর হচ্ছে ভেলোসিটি অফ বোট কাজ করছে। দুই ভেক্টর একে অপরের সাথে আলফা কোণে আছে। আর আমি যেহেতু এ বরাবর যাওয়া লাগবে, তাহলে এ বরাবর হচ্ছে আমাদের লব্ধি বেগ, এবং এই লব্ধি বেগটা হচ্ছে আমার এই লব্ধি বেগটা স্রোতের দিকের সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করে। তাহলে আমি tan থিটা ইকুয়ালস আমাদের লব্ধি যে সূত্রটা আছে, এই লব্ধির সূত্রটার সাথে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু, যেহেতু ভিআর এর সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করে, তাই ভিআর নিচে একা, তো tan 90 ডিগ্রি ইকুয়ালস টু ভিআর নিচে একা থাকবে, প্লাস অপর যে বেগ আছে বিবি, আর দুইটা ভেক্টরের মধ্যে দিয়ে কোণ যে আলফা সমান। সো tan 90 ডিগ্রি মান 1/0। তারপর আমরা এই কিছু সরল করার মাধ্যমে আমরা আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস থিটার ভিআর মান বাই যে বিটা পাবো। 90 ডিগ্রি, এটা কি চিত্র থেকে, চিত্রের অ্যাঙ্গেল অনুযায়ী নিচ্ছেন? থিটার মান 90 হ্যাঁ ডিগ্রি হ্যাঁ, থিটা মানে ডিগ্রি, এটা হচ্ছে তোমার মানে সম। প্র্যাকটিক্যাল আসে। তোমাকে দেখো এখানে কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে, আমি এটা তোমাকে হ্যাঁ হ্যাঁ, আমি সেটা এটা তোমাকে আবার বুঝছি, যে তুমি যদি নদীর এই পার থেকে এই পারে যেতে চাও এবং স্রোত যদি তোমার এদিকে আসে, তাহলে তোমার এই দিক বরাবর রওনা দিতে সম। হবে। হ্যাঁ, আর তুমি যেটা সেটা সর্বনিম্ন দূরত্ব, এটা কি, এটা একটা আরেকটা উপর লম্ব না? যেমন দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যে সর্বনিম্ন দূরত্ব কি, এটা যা কি এই রেখাগুলোর উপর লম্ব, তাই না? তো তাহলে কি এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি হয় না? হ্যাঁ, তার জন্য আমি হ্যাঁ, থিটা 90 ইকুয়ালস ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে। থিটা 90 ডিগ্রি কিন্তু থিটা 90 ডিগ্রিটা অনুমানের উপরেও না, চোখের আন্দাজেও না, থিটা 90 ডিগ্রি এটা অবশ্যই হবে, তাহলে তুমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে পারবা। সো লব্ধি দিক tan থিটা 90 ডিগ্রি হয়, তাহলে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস হচ্ছে বিআর বাই বিবি। অর্থাৎ এখন যদি আমি তোমার এরকম টাইপের একটা প্রশ্ন দিই যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে হবে, তাহলে আমরা এখন এত বড় করে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু বিবি sin আলফা ডিভাইডেড বাই বিআর প্লাস এত কষ্ট করে 1/0, অর্থাৎ এত কষ্ট আমরা এত প্রুফ করব না। আমি যদি সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করি, যে আমি স্রোতের দিকের সাথে আলফা কোণে রওনা দিলে আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে পারবো, আমি যদি এটা ধরে নেই, তাহলে আলফা ইকুয়ালস টু জাস্ট আমি যদি
আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভিআর, অর্থাৎ স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ যদি করে দেই, তাহলে আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে গেলে কত অ্যাঙ্গেলে যাইতে হবে সেটা আমি বের করতে পারবো। বাট কথা হচ্ছে, এই যে শর্টকাট, এই যে সূত্রটা আমরা ডেভেলপ করলাম, আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব না। আমরা যখন এখন ম্যাথ করব, আমি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এখান থেকে ম্যাথটা শুরু করবে, যে লব্ধির দিকটা 90 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু নৌকার বেগ sin আলফা ডিভাইডেড বাই স্রোতের বেগ প্লাস এখান থেকে করবা, এইটুকু করবা, এই লাইন করবা, তারপর এখানে আসবা, এখানে মান বসে ভ্যালুটা বের করবা। সরাসরি শর্টকাট অ্যাপ্লাই করলে হয় কি, শর্টকাট করতে তোমরা একদম শর্টকাট, মানে আসল জিনিস আসলে কোন জায়গা থেকে আসছে এটা বুঝতে পারো না। শর্টকাটে অবশ্যই দরকার আছে, সেটা আমরা এট টাইমে, তুমি যদি ব্রিফ নিয়মটা পারো, ব্রড নিয়মটা যদি পারো, তাহলে শর্টকাট তুমি পেতে পারবা ভবিষ্যতে। শর্টকাট কোনো মুখস্থ করার বিষয় না ভাইয়া। শর্টকাট তুমি যদি ব্রিফ নিয়মটা পারো, শর্টকাট তুমি নিজেই হাজার কোটি শর্টকাট বানিয়ে নিতে পারবা। তখন তোমার এত শর্টকাট আসবে যে শর্টকাট মুখস্থ রাখার জন্য আরো শর্টকাট দরকার হয়। যে ভাইয়া শর্টকাট মুখস্থ রাখার জন্য কোনো শর্টকাট নাই, এটা আবার কোশ্চেন শোনা যায় যে ভাইয়া এত তো শর্টকাট শিখলাম, শর্টকাট গুলো মনে থাকতেছে না, শর্টকাট মুখস্থ করার জন্য কিছু শর্টকাট দেন। তো তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের যে শর্টকাট গুলো শিখতেছো সব শর্টকাট অ্যাপ্লাই করবা না। ফার্স্টে ব্রিফ নিয়ম অর্থাৎ বড় নিয়মগুলো কিভাবে কাজ করে, এটা তুমি যদি বারবার করো, একবার করো, 5 বার করো, 6 বার করো, তার বড় নিয়মটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারবা। এটা বোঝার পর 1 বছর 2 বছর পর তুমি যখন অ্যাডমিশনের টাইমে যাবা, যে সময় পাবা, ওটা তোমার কাছে এনাফ এই শর্টকাটে প্রিপারেশন নেওয়ার জন্য। বা অ্যাডমিশন টাইম পর্যন্ত যাওয়া লাগে না, তুমি যে তখন 1 বছর 2 বছর করবা, এই ম্যাথ গুলো করতে তুমি এমনি বুঝতে পারবা যে আমার এইটাই শর্টকাট, আমি সরাসরি এইভাবেই করতে পারি। বাট এখন তোমাদের হিসাবে যেহেতু তোমরা একদম নিউ ব্যাচ, তাই তোমরা কখনোই শর্টকাট অ্যাপ্লাই করবে না, তোমাদের সরাসরি এই প্রথম থেকে শেষ পর্যন্ত করবা, তারপর বের করবা আলফা ইকুয়াল টু cos ইনভার্স বিআর বাই বিবি, অর্থাৎ আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস হচ্ছে স্রোতের বেগ ডিভাইডেড বাই আমি যদি নদী করি, তাহলে আমি হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী ভাই পার একটু হওয়ার জন্য কত স্ক্রিনশট কোণের নিব, রণ দিতে হবে সেটা পাবো। একটু স্ক্রিনশট হ্যাঁ, নিব। নাও। ঠিক আছে। এবার আমরা একটা ম্যাথ করব। তো এবার এই ম্যাথটা করব। সো তোমরা আমাকে সময় দিয়েছো, তার জন্য ম্যাথটা করছি। তো তোমরা সময় না দিলে ম্যাথটা করব না। তো তোমরা কি এখনো চাও ম্যাথটা করি? করেন ভাই, করেন। আচ্ছা, তো ডাক্তার সবাই দেখতে পাচ্ছেন, একজন লোক স্থির পানিতে 3 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে সক্ষম। আবার বলছি, একজন লোক স্থির পানিতে 3 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে সক্ষম। সে 2 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহমান নদী সাঁতরে সরাসরি অপর প্রান্তে গিয়ে পৌঁছায়। নদীর প্রস্থ হচ্ছে 0.5 কিলোমিটার। একজন লোক স্থির পানিতে, আমি ডাটাগুলো জাস্ট এখানে ড্র করে দেখাচ্ছি, ফিগার আঁকলে জিনিসগুলো বুঝতে সহজ হয়। সেখানে হচ্ছে আমার স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। যারা ডাক্তার তুলে নেয় তারা প্লিজ ডাক্তার তুলে নাও, ডাক্তার তুললে বুঝতে সমস্যা হয়। বাট শুধু লাল কালিগুলো মুছে রাখো। লোকের বেগ হচ্ছে 3 কিলোমিটার, স্রোতের বেগ 2 কিলোমিটার, নদীর প্রস্থ হচ্ছে 0.5 কিলোমিটার। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, আমাদের আর কিছু দরকার নাই। জাস্ট এইটুকু মনে রাখো, পরে স্ক্রিনশট নেওয়ার সময় দেবো। স্রোতের বেগ হচ্ছে আমার এদিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে, আর লোকটা যায় হচ্ছে তোমার 3 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারে। সো লোকটা হচ্ছে আমার 3 কিলোমিটার আওয়ার বেগে এদিকে যাচ্ছে। লোকটা 3 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। এখন এখানে বলা হয়েছিল প্রবাহমান নদীর সাথে সরাসরি অপর প্রান্তে গিয়ে পৌঁছায়, অর্থাৎ একজন লোক সে 2 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহমান নদীর সাথে সরাসরি অপর প্রান্তে গিয়ে পৌঁছায়। অর্থাৎ উনি এই প্রান্ত থেকে রওনা দিছিল, এখান থেকে রওনা দিছিল এবং সরাসরি এই প্রান্তে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়েছে। তোমরা বুঝতেই পারছো এখানে কি, ওনার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য যেহেতু সরাসরি অপর প্রান্ত, এখানে বলে দিছে সরাসরি অপর প্রান্তে গিয়ে পৌঁছায়। এখানে কিন্তু সরাসরি অপর প্রান্তে গিয়ে পৌঁছায়, এখানে কিন্তু বলে দেওয়া আছে, হিস দেওয়া দিছে, যেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, সরাসরি অপর প্রান্তে গিয়ে পৌঁছায় বলতে সর্বনিম্ন দূরত্ব। তো আমরা এখন সর্বনিম্ন দূরত্ব নিয়ে অনেক কথা বলে আসছি। সর্বনিম্ন দূরত্বগুলোর কথা বলার সময় জিরো কিভাবে কাজ করে, নিচে থাকলে কিভাবে ভাগ করতে, সেটাও বলে ফেলছি। তো আমার মনে হয় না এত বেশি কিছু বলার কোনো দরকার আছে। জাস্ট আমরা ধরে নিলাম যে 3 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার, দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমার আলফা, এবং যেহেতু লব্ধিটা আমরা সরাসরি অপর প্রান্তে নিয়ে যাচ্ছে, সেই লব্ধিটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে। সো আমি
তোমাদের যেহেতু আমি শর্টকাট ব্যবহার করতে না করেছি, তাই আমি আর শর্টকাট ব্যবহার করব না। So আমি এখানে নিচে দেখো লব্ধিটা 2 কিলোমিটার সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করে, তার 2 কিলোমিটার নিচে প্লাস বাকি কে থাকলো 3। সো 3 সাইন আলফা, যেহেতু 2 কিলোমিটার এবং 3 কিলোমিটার মধ্যবর্তী কোণ আলফা, তার জন্য সাইন আলফা প্লাস 3 কজ আলফা। সো আশা করি এই লাইনটা তোমরা সবাই বুঝতে পেরেছো। কেউ বুঝতে না পারলে বলো। সো এই লাইনটা যেহেতু তোমরা সবাই বুঝতে পেরেছো, তাহলে 90 ডিগ্রি পরিবর্তে আমি 1/0 ব্যবহার করতে পারি আগের মতো। সো আমি এখানে 3 সাইন আলফা লিখতে পারি, 2 প্লাস 3 কজ আলফা লিখতে পারি। সো আমি যদি 0 দ্বারা এই পাশে এবং এই পাশে আড়াই গুণ করি, তাহলে দেখো লিখতে পারি 2 প্লাস 3 কজ আলফা প্লাস 0। সেখান থেকে আমি আলফা মান লিখতে পারি cos ইনভার্স মাইনাস 2/3। জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে তুমি আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস 2/3 এর মানটা বের করবা। মানটা বের করার পর তুমি ধরো পাবা হচ্ছে আমার আসলে এখন ম্যাথটার অ্যান্সার মনে নাই। ম্যাথটার অ্যান্সার আমার মনে নাই। ধরো অ্যান্সার, ধরো কোন একটা কোণ পাইলা যে ধরো 110 ডিগ্রি। আনসার হবে 110 ডিগ্রি। আমি এখানে 131.81 131.81 পয়েন্ট 81 81 ডিগ্রি। হ্যাঁ ডিগ্রি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে অ্যান্সারটা বলে দেওয়ার জন্য। সো অ্যান্সার হচ্ছে আমার 131.81 ডিগ্রি। সো এই উত্তরটা লিখতে হবে, আমি বলেছিলাম লব্ধির দিক প্রকাশ করার সময় কার সাপেক্ষে লব্ধির দিক হিসাব করেছো সেটা বলে দিতে হবে। সো অ্যান্সার লিখতে হবে এভাবে যে তাকে, অর্থাৎ সাঁতারুকে স্রোতের দিকের সাথে, এটা সবাই লিখে নাও, এটা অবশ্যই স্রোতের দিকের সাথে, এটা অবশ্যই লিখতে হবে, স্রোতের দিকের সাথে 131.81 ডিগ্রি কোণে যেতে হবে। অর্থাৎ এই আলফার মান, এই যে আলফা, অর্থাৎ স্রোত যাচ্ছে এদিকে, আমি অন্যদিকে দেখাচ্ছি। ধরো স্রোত যাচ্ছে হচ্ছে আমার এইদিকে এবং লোকটা যাচ্ছে হচ্ছে এদিকে। এটা যদি আমার নদী হয়, তাহলে তাকে 131.81 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন অ্যান্সার। লোকটিকে কত কোণে সাঁতার কাটতে হয়েছিল? সো লোকটিকে স্রোতের দিকের সাথে, আবার বলছি লোকটিকে স্রোতের দিকের সাথে 131.81 ডিগ্রি কোণে সাঁতার কাটতে হয়েছিল। আশা করি এই প্রশ্নটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবার দেখো এখানে দ্বিতীয় একটা কোশ্চেন ছিল নদী পার হতে কত সময় লেগেছিল। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে নদী পার হতে লোকটির কত সময় লেগেছিল। নদীটার প্রস্থ দেওয়া আছে, আমার নদীটার প্রস্থ হচ্ছে 0.5 কিলোমিটার। তাহলে প্রশ্ন হচ্ছে নদী পার হতে কত সময় লেগেছিল। আচ্ছা আরেকটা কথা হচ্ছে আমি এখানে যে 2 কিলোমিটার পার আওয়ার এবং 3 কিলোমিটার পার আওয়ার দেওয়া ছিল, আমি কিন্তু এখানে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। বাট ফিজিক্সে ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু এসআই কনভার্সন খুবই জরুরি। এসআই কনভার্সন না করলে ম্যাথ হয় না। বাট এখানে ম্যাথটা হয়েছে, কি কারণে হয়েছে দেখো, 2/3 এখানে অনুপাত হিসেবে আছে বা ভগ্নাংশ হিসেবে আছে। এখানে 2/3 আমার যোগ বা বিয়োগফল লাগে না কোনো ম্যাথ করার ক্ষেত্রে। আমি কিন্তু এমন করি যে মিটার পার সেকেন্ডের সাথে কিলোমিটার পার আওয়ার যোগ করি নাই। আমি দেখো কিলোমিটার পার আওয়ারের সাথে কিলোমিটার পার আওয়ার ভাগ করেছি। আমি যদি উপরে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতাম, তাহলে আমার যত দ্বারা গুণভাগ করা লাগতো এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য সেম ইউনিট দ্বারা গুণভাগ করা লাগতো। যেহেতু সেম ইউনিট দ্বারা গুণভাগ করা লাগতো এবং একটা ভগ্নাংশ, তাই ভগ্নাংশগুলো পরস্পর কাটাকাটি হয়ে যায়। যেমন আমি যদি এখানে 2/3 লিখেছি, আমি 2 কিলোমিটারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিতাম, তাহলে 1000 দ্বারা গুণ করা লাগতো, নিচে কি 3600 দ্বারা ভাগ করা লাগতো। দেখো 3 কিলোমিটারকেও দেখো সেম করা লাগতো, এখানে 1000 দ্বারা গুণ করা লাগতো। যারা দেখতে পারতেছে না তাদের জন্য আবার দিচ্ছি, আমি দেখো এখানে 2/3 করেছি। সো 2 কে যদি আমি মিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে 1000 ডিভাইডেড বাই 3600 দ্বারা গুণ করা লাগতো, এভাবে করা লাগতো। 3 কিলোমিটারকে যদি আমি নিতে চাই, তাও এখানে 1000 দ্বারা গুণ করা লাগতো, 3600 লাগতো। এবার দেখো আমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতাম, আমি যদি এখানে একটা মাইনাস ছিল, সো আমি যদি এখানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতাম, তারপরে ভাগ করার পর দেখো এটা কিন্তু কাটাকাটি চলে যেত। সো মিটার পার সেকেন্ডে কনভার্ট করা শুধু জাস্ট তোমার টাইম ওয়েস্টের ব্যাপার না এখানে। সো টাইম
খুবই মূল্যবান একটা জিনিস ইন্টারমিডিয়েটে। আমরা 9-10 কোনো কিছু শর্টকাট করি নাই, বাট ইন্টারমিডিয়েটে কোনো একটা জিনিস শর্টকাট করা হচ্ছে তোমার ক্রেডিট। যে না, তুমি এই লাইনটা করার আগে বুঝতে পারছো না, তুমি দেখো মিটার পার সেকেন্ডে কনভার্ট করার আগে তুমি বুঝতে পারছো যে আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করার কোনো দরকার নাই, কারণ এটা একটা রেশিও, আমার মিটার পার সেকেন্ডে কনভার্ট করার কোনো দরকার নাই। সো আমরা কিলোমিটারই রেখেছি, কারণ যেহেতু আমরা ভগ্নাংশ আসবে, সো আমি যেহেতু বুঝতে পারছি আমার ভগ্নাংশ আসবে, তাই হচ্ছে আমি রেশিও আসবে, একটা রেশিও আসবে, কিলোমিটার কিলোমিটার একেবারে কিলোমিটার আর কিলোমিটার একেবারে রেশিও আসবে, যেহেতু আমি কিলোমিটার সাথে কিন্তু মিটার আবার যোগ করা যাবে না, এটা কিন্তু করা যাবে না, বাট এটা হবে, যেহেতু রেশিও আসবে তাই আমাদের কিলোমিটারকে মিটার কনভার্ট প্রকাশ করার কোনো সময় প্রয়োজন নেই। তুমি যদি প্রকাশ করতে তাহলে তোমার সময় নষ্ট হতো, বাট পরীক্ষার সময় কম পাইতা। তো তার জন্য এভাবে প্রকাশ করার কোনো দরকার নেই। দ্বিতীয় মানে হচ্ছে নদী পার হতে কত সময় লেগেছিল। আচ্ছা, এটাও সেই আগের ম্যাথের মতো আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, যেহেতু অনেক সময় চলে গিয়েছে so তার জন্য আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। তো এই ম্যাথটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আর যেহেতু অনেক শব্দ হচ্ছে তোমাদের শুনতে ডিস্টার্ব হচ্ছে আমার মনে হয়, so তার জন্য এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। So আমরা এটা সলভ করেছি। নেক্সট ক্লাসে আমরা নদী পার হতে কত সময় লেগেছিল এখান থেকে শুরু করবো। তো এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে এ পর্যন্ত? এই যে এখানে একটু সেকেন্ড আগে ম্যাথ যে হ্যাঁ, একজন একজন করে বলো, সবাইকে সময় দেবো, একজন একজন করে বলো। ভাই একটু আগে যে ফার্স্টে আপু। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তুমি বলো বলো। ভাই হ্যাঁ, একটু ফার্স্টে আগে আপু যে বলো। হ্যাঁ, আপু বলো ফার্স্টে, যে আপু প্রশ্ন করতে চাইছিল, আপু বলো, লেডিস ফার্স্ট। সেকেন্ড ম্যাথটার অ্যানসার কি হবে? নদী পার হতে কত সময় লেগেছিল এটার? জি ভাই, অ্যানসারটা কি আসবে? সরি আপু, আমার আসলে অ্যান্সারটা মাথায় নাই, তুমি জাস্ট করবা, তুমি না করলেও আমি নেক্সট ক্লাসে এখান থেকেই শুরু করবো, কোনো সমস্যা নেই, এমএটা দেখাবো, সমস্যা নেই কোনো। ওকে ভাইয়া। হ্যাঁ, তারপর ভাইয়া, যে ভাইয়া প্রশ্ন করতে চাইছিল, ভাই ওই যে পরবর্তী এখানে প্রশ্ন। ছিল যে স্রোতের বেগের সাথে এতক্ষণ উৎপন্ন করে নৌকা চালালে ওই ভাগে ওই পর্যন্ত বলবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে প্রশ্ন ছিল লোকটিকে কতক্ষণে সাঁতার কাটতে হয়েছিল, বাট তুমি যে কোনটা বের করছো তোমার কিন্তু বলে দেয় নাই যে তুমি স্রোতের কোণের সাথে বের করবা, নাকি স্রোতের বেগের সাথে বের করবা, না লোকের বেগের সাথে বের করবা, তুমি কার সাথে লব্ধি বের করবা, এটা কিন্তু বলে দেয় নাই। তো তুমি দেখে নিচ্ছ যে লব্ধি আমার স্রোতের বেগের সাথে, দেখো লব্ধি যদি আমি লোকের ব্যাগের সাথে ধরতাম বা বোটের ব্যাগের সাথে ধরতাম, এই চিংড়ির সাথে ধরতাম, তাহলে কিন্তু আমি 90 ডিগ্রি পাইতাম না, তাহলে 10 অন্য একটা কিছু পেতাম, এখানে একটা অজানা আসে 10 থিটা আসতো। বাট দেখো এখানে একই ইকুয়েশনে থিটা এবং আলফা দুইটা অজানা আসে আসতো, তাহলে কিন্তু তুমি কোনোদিন আলফা মানটা বের করতে পারতা না। আচ্ছা ভাই সো এই আমি জায়গাটা একটু স্ক্রিনশট নিব। হ্যাঁ হ্যাঁ, সলভটা স্ক্রিনশট নিতে পারো, সমস্যা নাই। তুমি তোমার প্রশ্ন উত্তর পাইছো? হ্যাঁ হ্যাঁ। প্রশ্নটার উত্তর পাইছো? হ্যাঁ। আরেকজন যেন কে প্রশ্ন করতে চাইছিল, আরেকজন ভাইয়া একজন যেন কি প্রশ্ন করতে চাইছিল, হ্যাঁ, করতে পারো? আমাদের যে লাস্টের প্রশ্ন, নদী পার হতে কত সময় লেগেছিল, এটা কি আমরা ওই হ্যাঁ। সর্বনিম্ন যে কত সময় লেগেছিল ওই নিয়মই বের করব? না না, সর্বনিম্ন সময় নদী এটা তো দেখো, যেহেতু লোকটা এইভাবে গেছে, লোকটা দেখো এই এ পয়েন্ট থেকে রওনা দিয়ে বি পয়েন্টে গেছে, এটা কিন্তু সর্বনিম্ন দূরত্ব, এটা কিন্তু সর্বনিম্ন সময় না। যদি সর্বনিম্ন সময়ে লোকটা যাইতে চাইতো তাহলে কিন্তু লোকটা রওনাই দিতে দেওয়া লাগতো এই বরাবর, তাই না? আমরা জানি সর্বনিম্ন দূরত্বে যাওয়ার জন্য লোকটাকে 90 ডিগ্রি করে রওনা দিতে হয়। সর্বনিম্ন দূরত্বে যদি যাচ্ছে তাহলে লোকটাকে রওনাই দেওয়া লাগতো এই বরাবর, বাট লোকটা তো রওনা দিছে এই বরাবর, তাহলে এটা সর্বনিম্ন সময় হবে না, এটা সর্বনিম্ন দূরত্ব হয়েছে। যেহেতু এই বরাবর রওনা দিয়ে এই বরাবর গেছে, তাই এটা সর্বনিম্ন দূরত্ব হয়েছে, সর্বনিম্ন সময় হয় নাই। তোমরা যদি সময় দাও তাহলে আমি সময় বের করে দিতে পারি। আচ্ছা, সময় বের করেই দিই। তো যেহেতু তোমরা আজকে সবাই থাক। সময় নিয়ে, আচ্ছা ঠিক আছে। তো আমি তার জন্য বলছিলাম যে আচ্ছা থাক, অনেকক্ষণ জি পর্যন্ত ভাইয়া। সময় চলে গেছে। তো তোমরা আমাদের সাথে ছিল অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, তো তোমরা জি আমাদের সাথে ছিল, তো তার জন্য তোমাদের ধন্যবাদ। 2 ঘন্টা। এই করোনা, হ্যাঁ প্রায় জি 2 ঘন্টা ভাইয়া, হয়ে 2 গেছে, ঘন্টা। 20 মিনিট। হ্যাঁ, আর হচ্ছে এই করোনাকালীন সময়ে তোমরা সচেতন থাকবে, নিজেরা সচেতন থাকবে, পরিবারের সবাইকে সচেতন রাখবে, সবাই মিলে সুস্থ থাকবে। ইনশাল্লাহ আমরা এই করোনা পরিস্থিতিকে অবশ্যই জয় করতে পারবো। আল্লাহ এবং হাফেজ। আহ হ্যাঁ, ভালো থাকবে সবাই। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাইয়া।